মেইল দিয়ে নমস্কার রাসেল ভাই। আমি সবসময় ভালোর দলে আপনি থাকেন, তাই আশা করি আপনি ভালো আছেন। আমিও চেষ্টা করি সবসময় ভালোর দলে বলুন। আমি প্রদর্শনের একজন অনেক বড় ফ্যান। সেটি আমার এক ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া ঘটনা। আমি 2 মাস এই ফ্রেন্ডের সাথে একই বাসায় ছিল। তখনও নিজে কেঁপে কেঁপে ছিল, আর ওর মুখটা ভয়ে ছোট হয়ে যাচ্ছিল। আমার ফ্রেন্ডের অনুমতি নিয়ে আমি ঘটনাটা ঘটে 4 বছর আগে। আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি। যথাসময়ে কলেজে গরমের ছুটি হলো। পড়াশোনা তেমন চাপ ছিল না, তাই ডিসিশন নিলাম দিদির বাড়ি ঘুরতে যাব। আমার দিদির বাড়ি হলো যশোর জেলার কালিয়া থানার একটি গ্রামে। আমার দিদিদের আম কাঁঠালের বিশাল বাগান আছে, 2-3টা মাছের ঘের আছে। আমি মাছ ধরতে খুব ভালোবাসতাম। আমার দিদি বাড়ি আমি নির্দিষ্ট দিদির বাড়িতে ছিলাম। সাথে আমার এক ফ্রেন্ড ছিল। একা গেলে হতে পারি, তাই আমার বাড়ি হলো গ্রামের শেষ প্রান্তের দিকে। বাড়িটার চারিদিকে অনেক বড় বাগান দিয়ে ঘেরা। বাড়ির পাশ দিয়ে ইটের রাস্তা চলে গেছে। ইটের রাস্তার বাম পাশে হলো দিদিদের বাড়ি, আর ডান পাশে বাড়ির একটু পেছনের দিকে ধান করা হয়, আর ফাঁকে ফাঁকে মাছের ক্ষেত। মাঠের শেষ প্রান্তের দিকে ফুল আছে, আর ধানের অপর পাশে একটা গাছ আছে। আমার ঘুম ভাঙলো 12টার দিকে তাপসের ডাকে। ও টয়লেটে যাবে, তাই আমাকে দাঁড়াতে বলেছিল বাইরে। তাপস একটু বাইরে জ্যোৎস্নার আলোতে পাপ দেখা যাচ্ছিল। এমন একটি জায়গায় উঠতে লাগলাম যেখান দিয়ে বাথরুমটা দেখা যায়। 3 মিনিট পর দেখি একটি মাঝ বয়সী মহিলা একটা বাচ্চা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে আমার দিকে। মহিলা খয়েরি শাড়ির
মাথায় ছিল না। আমি অস্বাভাবিকভাবে মহিলাটিকে পেছন দিক থেকে ডাক দিয়ে বললাম, আপনি এত রাতে কোথায় আসছেন? কোথায় যাচ্ছেন? পুকুর পাড়ে এসে দেখি বাচ্চাটির একটি হাত দেখা যাচ্ছে জলের মধ্যে, আর মাথা তখন আমার ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তাকে খোঁজার জন্য হঠাৎ অনুভব করলাম কে যেন আমার পা ধরে নিচের দিকে টানছে। আমি এবার ভীষণ ভয় পেয়ে গেলাম। আমার নিঃশ্বাস ফেলে বন্ধ হয়ে তার চোখে কোনো মনে নেই, আর চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসতে যাচ্ছে। ওই অশরীরী তখন তার হাত দুটো আকাশের দিকে পড়ে মাটি থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে যেতে লাগলো। এসব দেখে দিয়ে আমি দিদি বাড়ি যাওয়ার রাস্তা চিনতাম। আমি ধান ক্ষেতের ভেতর দিয়ে চিকন রাস্তা দিয়ে ভয়ে ভয়ে হাঁটছি। হঠাৎ আমার চোখ পড়ল শ্মশানের দিকে। তাকিয়ে দেখি ওই মহিলা তার কোলে বাচ্চাটিকে নিয়ে দাঁড়িয়ে আছে শ্মশানের মাঝখানে, আর আমাকে হাতছানি দিয়ে ডাকছে তার দিকে। তখন ওই মুহূর্তে আবার শুনতে পেলাম সেই অলৌকিক হাসি। আমার হঠাৎ কি হলো জানি না, আমি মুখে মুখ করলাম ওই হাতছানি। আমি পড়ে গেলাম ধান ক্ষেতের মাঝে। আমার মাথা কাজ করতে শুরু করলো। আমি দেখলাম আমি শ্মশান থেকে ৩০-৪০ হাত দিয়ে দিদি বাড়ির সামনে এসে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি বিছানায় শুয়ে আছি। দিদি আমার পাশে বসে আমার মাথায় জল ঢালছে, আর বাড়ির সবাই আমাকে ঘিরে দাঁড়ানো। তাপস তখন জিজ্ঞেস করলো, তোর কি হয়েছিল? আমি বাথরুম থেকে বের হয়ে দেখলাম তোর চিৎকার শুনে বের হয়ে দৌড়ে এসে আমি দেখছি তুই কাঁদছিস। দিদি ব্যাগে বসে ছিলাম না। বুঝতে পেরে আমার কেমন লাগে। ও যা বললো তাতে আমি আবার শক খেলাম। ও বলল, আমি তো ১০-১২ মিনিটের মধ্যেই বের হয়ে এসেছিলাম বাথরুম থেকে। এসে দেখি তোর এই অবস্থা।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সবুজ বলছি। আমি মিরপুর থেকে এসেছি। তো রাসেল ভাই, আমার ঘটনাটা শেয়ার করার আগে ছোট্ট করে একটু বলে নিতে চাচ্ছি যে আসলে আমাদের সাথে ঘটে যাওয়া যে ঘটনাগুলো হচ্ছে আমাদের প্যারামেডিক্যাল যে ঘটনাগুলো ঘটছে সেটা অনেকভাবে কটূক্তিপূর্ণ থাকে, বাট সত্যি বলতে যাদের সাথে ঘটে শুধু তারা এটা রিয়েলাইজ করতে পারে এবং এটা অনুভব করে থাকে। যাই হোক, আমি আমার ঘটনাতে চলে যাচ্ছি। আমার ঘটনাটি হচ্ছে সরি, এটা আমার এক কলিগের কাছ থেকে আমি শেয়ার করেছি। এটা উনি আমার সাথে শেয়ার করেছেন, আফরিন আপু। এই ঘটনাটা ওনার সাথে, ওনার খালামণির সাথে ঘটেছে। এটা সিঙ্গাপুরের ঘটনা। ওনার খালামণি সিঙ্গাপুরে একটা বাড়ি কিনে, ডুপ্লেক্স বিল্ডিং কিনে, সেখানের ঘটনাটা। তো এটা 2 বছর কি এদের এরকম একটা সময় হবে। এই সময়টাতে এই 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 ডিস্টেন্স একটা ছিল। তো যাই হোক, ওই যে বাড়িটা উনি ক্রয় করে সেই বাড়িতে ভালোই সময় কাটাচ্ছিল। তো একটা সময় একদিন রাতে শুয়েছিল, শেষ রাতের দিকে উনি খালামণি নামাজ পড়তেন। তো মাঝরাতে অথবা শেষ রাতে এই সময়টাতে তো উনি রিয়েলাইজ করলেন, আমরা যখন ঘুমাই নর্মালি কিন্তু একটু শীত লাগলে আমরা একটা ব্ল্যাঙ্কেট অথবা কাঁথাই টাইপের কিছু একটা গায়ে দিয়ে জড়িয়ে আমরা শুয়ে থাকি। ঠিক উনিও একই রকম ভাবে শুয়েছিলেন। একটা সময় উনি অনুভব করতে লাগলেন যে কে যেন পায়ের দিক থেকে তার কাঁথাটা টানছে। হ্যাঁ, তো প্রথম দিকে ইগনোর করার চেষ্টা করলো। একটা সময় যখন কাঁথাটা টান দিয়ে সরিয়ে ফেললেন, তখন উনি সম্পূর্ণভাবে মানে অবচেতন, যখন ঘুমিয়েছিলেন তখন তো ঘুমন্ত অবস্থা, বাট যখন সরে গেল তখন উনি রিয়েলাইজ করলেন যে সামথিং অড কিছু ঘটেছে। এবং উনি যখন তাকালেন, তাকিয়ে যে বিষয়টা দেখলেন সেটা হচ্ছে মানে জানালার দিকে তার চোখ চলে গেল এবং সেখানটাতে দেখতে পারলেন যে লাল চোখ, মানে চোখের যে একটা অবয়ব দেখলেন, সেই অবয়বটা ছিল লাল চোখে এবং টাই পরা একটা ভদ্রলোক, সাদা কাপড় পরা একজন লোক দাঁড়িয়েছিল। জি, জানালায় ওখানে দাঁড়িয়েছিল। তো উনি দেখে কোনো কথা না বলে জাস্ট ইগনোর করে উনি অপোজিটে শুয়ে পড়লেন আবার। তো সেম একই রকম ঘটনা উনি কারোর সাথে শেয়ার করলেন না। তো একদিন খালু যেন নামাজ পড়ছিলেন, ভোরের ফজর নামাজ যখন আদায় করছেন, শেষে যখন সালাম ফেরালেন, ঠিক যখন ডান দিকে সালাম ফেরালেন, ঠিক তখন দেখলেন একই রকম ভাবে ওই রকম একটা তার দিকে আছে এবং তার একই রকম তাই পড়া ছিল এবং তার দিকে রক্তচোখ করে তাকিয়েছিল একই রকম ভাবে। তো এই জিনিসটা মানে এটা তো আসলে পরে শেয়ার হয়েছে, তখনও খালাম্মাকে বলেনি ঘটনাটা। তো কোনো একটা পর্যায়ে উনি সিঙ্গাপুর থেকে যখন বাংলাদেশে আসলেন, এমন হয় না যে ফ্যামিলি সব মেম্বার গুলো একসাথে হলে নানান ধরনের গল্প হয় থাকবে। তো সেই এরকম ভাবে গল্প করতে গিয়ে যখন রাত গভীর হয়ে গেছে, এই ধরনের কথা যখন চলে আসছে, তখন বলছে যে আমাদের যে বাসাটা এরকম তো আমার সাথে ঘটেছে। তখন খালু যেন শেয়ার করলেন যে আমার সাথে তো এরকম একটা কিছু ঘটেছে, তিনি এরকম একটা দেখেছেন। তো ওই সময়টাতে ভাইয়া করলেন, ওই বাসার অ্যাড্রেস লিখে গুগলে সার্চ দিলেন। গুগলে সার্চ দেওয়ার পরে যে ম্যাপটা আসলো সেটাতে উনি একটু সারপ্রাইজই হয়েছিলেন, কারণ ওনারা যখন বাসাটা ক্রয় করলেন তখন কিন্তু ওনারা জানতেন না যে বাসাটা এরকম একটা অবস্থা। তো সেই সময় উনি দেখলেন যে বিল্ডিং এর উপর একটা সাইনবোর্ড করা ছিল এবং ওই বাড়িটা একটা হন্টেড বাড়ি এবং সেটা তারা আগে জানতেন না। এবং ওই যে ঘটনাটা বলেছে যে লাল টাই পরা, লাল মানে চোখের পরে এরকম, তো যে ওই বাসার যে মালিক ছিলেন, বেসিক্যালি ওই বাসার মালিক ওই বাসার ছাদে থেকে সুইসাইড করে, লাফ দিয়ে পড়ে মারা যায়। দেন তারপরে থেকেই আর কি ওই যে ঘটনা এবং ওই ভদ্রলোকের যে প্রোফাইল লিখলেন সেই ক্ষেত্রে দেখা গেল যে ওইটার সাথে মিল আছে। এই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। আমি শুধু একটা কথা বলবো যে আপনি যদি আমার মনে হয় বেশ ভয়ঙ্কর লাগার কথা এবং সেই ভয়ঙ্কর ব্যাপারটা
আপনারাও আপনার জীবনেও ঘটে থাকতে পারে এবং আপনি অবশ্যই সেটা শেয়ার করতে পারেন আমার সাথে। যাই হোক, আমি দেখতে পাচ্ছি কুমিল্লা থেকে অ্যাপ দিয়ে শোনার চেষ্টা করছেন তাহিয়া শারমিন। আমরা আবারও ফিরে আসবো আপনাদের মেসেজগুলো নিয়ে। আপাতত আরো একটা ইমেইলে চলে যাব। সো আমাদের সঙ্গে প্রথমে আসসালামু আলাইকুম রাসেল ভাই, এবং দায়িত্ব দ্বিতীয়, আমি ইমেলটা বাংলিশ ভাবে পাঠানোর জন্য সরি বলছি। আমি থাকি ঢাকার যাত্রাবাড়িতে। ব্রুত এফএমের এটি আমার প্রথম description দিয়ে নিচ্ছি। আমাদের বাড়ির একদম মেইন রোডের পাশে, এবং ফ্যামিলি থার্ড ফ্লোরে আমরা এই বাড়িটায় থাকি। আমাদের সবারই ইন্ডিভিজুয়াল রুম আছে। সো যে যার মতো করে থাকার জন্য নিজ রুমে আমরা থাকি, এবং ইন্ডিভিজুয়াল রুম থাকার কারণে রাতে আমি আমার রুমেই ঘুমাই এবং একা ঘুমাই। আমরা আমাদের এই বাড়িতে আজ 9 বছর ধরে আছি, কিন্তু কখনোই, যাই হোক, আমার ভাইয়া প্রায়ই আমাকে আর আমার আম্মাকে বলতো যে রাতে কিছু একটা সে ফিল করে, লাইক সামথিং ইজ লাইং অর সিটিং বিসাইড হিম। যে রাতের বেলায় জানালার ওদিক থেকে মনে হয় যে কেউ ভেতরে আসছে বা বাইরে যাচ্ছে, মানে জানালা দিয়ে কেউ আসা যাওয়া করছে। But আমি আর আম্মু এগুলোকে অলওয়েজ হেসে উড়িয়ে দিতাম এবং বলতাম যে দেখো তোমার সাথে আবার আবার মানে বড়টা আছে কিনা, তোমার সাথে আবার বড়টা আছে কিনা। বা ওর সামটাইমস বলতাম যে জাস্ট ইউর হ্যালুসিনেশন। এসব কারণেই ভাইয়া অলওয়েজ ওর রুমে রাতের বেলায় ড্রেসিং টেবিলের আয়নাটা ঢেকে রাখতো। আর এটাও আর কেউ মানে সেটা মানে চাইলেও সেটা সরাতে। তো এইবার সরাসরি ইনসিডেন্টের নাইটে চলে যাচ্ছি। আমি অলওয়েজ মানে যেরকম সেরকম সেদিন রাতেও একটু একাই ছিলাম একটি রুম, এবং রুমের সব লাইটস অফ ছিল। কেন জানি না ওই দিন রাতে আমার ঘুম আসছিল না। তখন ফেসবুক এরকম একটা 30 কিংবা 2টার মতো বেঁচে গেল এবং আমার ঘুম চলে আসছে আর আমি ঘুমিয়ে যাই। কিন্তু আমার কেন জানি না ঘুমটা ভেঙে গেল আর ভয় লাগতে শুরু করলো, লাইক সামথিং ইজ অ্যারাউন্ড মি। কিন্তু কেন ভয় লাগছিল তার কারণটা আমি বুঝতে পারছিলাম না, কারণ কিছুই ছিল না। এবং আবার ঘুমিয়েছিলাম। Suddenly ঘুমের মধ্যেই অনেক মানুষজন তারা রয়েছে এবং কোন একটা ফাংশন চলছে, এবং ফাংশন হলো যেরকম হয়, তাই ঘুমটা ভয়ে ভয়ে আবার ভেঙে গেল। বুঝতে পারছিলাম না যে আসলে কি হচ্ছে। এরকম পরপর 2-3 বার হলো। হওয়ার পর আবার কিছু দেখতে না জাগুরির কারণে দেখলাম যে আমার রুম থেকে তখন আমার কোথা থেকে আসবে, আসলেই বা কি হবে। ফুপি বলে চিৎকার করলাম, তো আমার গলা দিয়ে তখন কোনো আওয়াজ বের হচ্ছিল না। ভোকাল কর্ডটা যেন একেবারে হয়ে গিয়েছিল।
এসে গেছি। কেঁদে আমি তো শুয়ে আছি আর ঘুমের ভেতর কাঁদছিলাম। তার মানে এতক্ষণ আমি যা ফেস করছিলাম বা ফিল করছিলাম তার সবই কি স্বপ্ন ছিল? আমি তখন দেখলাম যে যদি এতক্ষণ ঘুমিয়ে থাকি তাহলে ঘটনাটা কি শুধুই স্বপ্ন ছিল? আর স্বপ্ন হলে আতরের সেই স্মেলটা কোত্থেকে আসলো? মাথা একেবারে ঘুরে যাচ্ছিল। ভয় বিছানা থেকে নেমে গেট খুলে আম্মু রুমের গেটে ঢুকে কিরে কিছু হয়নি তো? আম্মুর কথা শুনছো নাকি? দেখা মা কি পেয়েছে? কিছু দেখেছো? দেখলাম যে আমার হাতের তালুতে নাকি লাল লাল আঁচড়ের দাগ। সেই দাগ আমি খুব ঠিক সেদিনই আমি একটু আঁচড়ের দাগ আমার দিকে হাঁটতে দেখতে পেলাম। আর গোসল সেরে আম্মুকে দেখিয়ে রাতের সব ঘটনা খুলে বললাম। বলার পর আম্মু বলল যে তুমি রাতে আর গান শুনে ঘুমিও না, সূরা কালাম পড়ে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে। কিন্তু এই ঘটনার পর বেশ কিছুদিন আমি আমার রুমে ঘুমাইনি। আর যখন থেকে আবার ঘুমানো স্টার্ট করলাম তখন থেকেই আমি রুমে লাইট জ্বালিয়ে ঘুমাই। ইভেন এখনো আমি লাইট জ্বালিয়ে ঘুমাই। কেউ ভুল করে রাতে লাইটটা অফ করে দিলে আমার চোখে সেই একই দৃশ্য ভেসে ওঠে। যাকেই আমি এই ইনসিডেন্টটা শেয়ার করেছি সেই বলেছে যে আমার নাকি স্লিপ প্যারালাইসিস হয়েছিল বা হ্যালুসিনেশন হয়েছিল, তাই মাঝে মাঝে আমিও তাই ভেবে নিই। কিন্তু তখন আবার মনে পড়ে যায় হয় তাহলে সেই আতর স্মেলটা রাতে কোত্থেকে এসেছিল, কিংবা আমার গায়ে আঁচড়ের দাগটাই বা কিভাবে আসলো। নাকি সত্যি সত্যি কিছু একটা ঘটে গিয়েছিল সেদিন? কি হয়েছিল আসলে সেই রাতে? আমার প্রশ্নের উত্তর আজও আমি খুঁজে পাইনি, বুঝতে পারিনি। যদি আপনাদের কেউ প্লিজ বড় ঘটনা বলে ফেললাম আর লেখার ভেতর আগোছালো ভাবে যদি কোনো লাইন লিখে ফেলি তাহলে প্লিজ
জামাল উত্তর থেকে আসছি। যে আপনারা আমাদের যে ডিয়াবাই নিয়ে ঘটনা, আমাদের ডিয়াবাইতে যে একটা নদী আছে, ঠিক আছে, সবাই হয়তো চেনে, ওটার নাম পুরাটা আমি বলতেছি না। তো আমরা একসময় আমরা অনেকগুলো ফ্রেন্ড ছিলাম, সবাই মিলে আড্ডা দিতাম। তারপর আমরা একদিন ওই ডিয়াবাই নদীতে গিয়েছিলাম গোসল করতে। তো গোসল করতে যাওয়ার সময় আমরা সবাই গেছি, 23 জন। আমরা মনে আছে আমার যে 23 জন গেছিলাম, এটা সম্ভবত 2007-এর ঘটনা। আচ্ছা, তারপর আমরা যখন গোসল করছিলাম তখন আমরা ওইখানে দেখতে পেলাম যে পানিগুলো অনেক বাইরে বাইরে করতেছে। তো বাইরে বাইরে করে আমরা তো করতেছি না, যে আমরা ভাবতেছিলাম যে আমরা যেহেতু 23 জন পোলাপান, আমরা অনেক মানে দাপাদাপি করতেছে, তাই হয়তো পানিটা বাইরে যাচ্ছে। তো 2-1 মিনিট পর আমি করলাম যে আমার পায়ে বলেন। যে আমার পায়ে কেউ মানে টান দিছে। তো আমি পানির নিচে চলে গেছি। তো টান দেওয়ার পর আমি খেয়াল করলাম, দেখলাম যে একটা মহিলা বসা আর 2টা লোক আমার পাও ধরছে। তো মহিলাটা আমি একদম মানে কানলে খেয়াল করছি যে মহিলার সাদা কাপড় পরে একটা চেয়ারে বসে আছে, চেয়ারটা একদম ঝকঝক করছে। তো ওই 2টা লোক যখন আমার পায়ে ধরছে, তো আমি অনেক চেষ্টা করতেছিলাম। তো অনেক চেষ্টার পর আমি ছুটে আমি একদম উপরে চলে আসছি। তারপর আমার একটা ফ্রেন্ড ও নিচে ডুব দিছে। তো ওর ডুব দেওয়ার পর আমার ওই ফ্রেন্ডটাকে আর পাইনি। তো আমরা পাইনি, অনেক খোঁজাখুঁজি করেছি। খোঁজাখুঁজি করার পর আমরা রাত্রেবেলা ওর মামাকে বলেছি ঘটনাটা। রাত্রেবেলা ওর মামা যখন গিয়েছে ওইখানে গিয়ে ওর মামাকে বলা হয়েছে যে ওনারা জাল দিয়ে আগে খুঁজছে। তারপর ওর মামা শুনতেছে যে কেউ বলতেছে যে তোরা খুঁজিস না, যা হওয়ার হয়ে গেছে, সকালেই তোরা ওটা পাবি। তো ওর মামা যখন এইটা শুনলো, তারপর ওর মামা অনেক ভয় পেয়ে যায়, আর ওনারা পরে খোঁজে নাই। তারপর সকালবেলা ওনারা লাশটা উপরে উঠে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের আবারও প্রথম অতিথির কাছে চলে যাব তার ঘটনার জন্য, এবং তার কাছে আমরা তার দ্বিতীয় ঘটনাটি শুনবো। ধন্যবাদ রাসেল ভাই আবারও সুযোগ দেওয়ার জন্য। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এটা 2015 সালের ঘটনা। ঘটনাটা আমার সাথে ঘটে যাওয়া। আমি তখন একটা ফাইন্যান্সিয়াল কোম্পানিতে আমি চাকরি করতাম। তো হঠাৎ এটা জুলাইয়ের দিকে ঘটনাটা। তো আমার হঠাৎ খুব বেশি শরীর খারাপ করে না, বাট ওই সময়টাতে হঠাৎ কেমন অনেক জ্বর হয়েছিল। অনেক জ্বর মিনস অনেক জ্বর। আমি বাসায় জানাইনি, যে আম্মুকে বললে হয়তো আম্মু টেনশন করবে। দ্যাটস ওয়াই ঢাকার বাইরে থেকে যদি এরকম বলি তাহলে হয়তো অ্যাজ এ গার্ডিয়ান তারা তো টেনশন করবে, তাদেরকে আমি বলিনি। তো যাই হোক, আমি যে রুমটাতে থাকতাম, স্টিল নাও আমি ওই বাসাতেই আছি। আমার রুমমেটরা হয়তো ঘটনাটা শুনছে। তো যাই হোক, তখন আমার পাশের যে বেডমেট ছিল উনি ছিল পার্থ সারথী নাম। তো আমি দাদাকে বললাম, দাদা আপনি একটু রাতে দেখেন, আমার প্রচুর জ্বর হয়েছে, তো যদি কোনো প্রবলেম হয়, আমি যদি না বুঝতে পারি, আপনি একটু টেক কেয়ার করেন আমাকে। প্রবাবলি তখন রাত 2:30 থেকে 3টা বাজে। আমি রিয়েলাইজ করলাম আমার ঘাড় থেকে মাথা পর্যন্ত ভারী হয়ে গেছে। আচ্ছা, আমি আগের একটা এপিসোডে বলেছিলাম যে এরকম আমার পিছনে ভারী হয়ে গিয়েছিল, সেটার মতনই ঘটনাটা। আবার আমার ঘাড় থেকে মাথা অব্দি ভারী হয়ে গেছে। তো আমি ঘুমে প্রচুর জ্বর হয়েছে, সে ভাবলাম হয়তো জ্বর হয়েছে এই কারণেই আমার এরকম শরীরটা ভারী হয়ে গেছে, এইখানে ভারী হয়েছে। কিন্তু যখন রিয়েলাইজ করলাম ইভেন দেখলাম যে টোটাল হচ্ছে 3 জন। আমি যদি নাম উল্লেখ করি, একজনের নাম হচ্ছে ফয়সাল, আর ছোট্ট একটা মেয়ে এসেছিল, নাম হুমায়রা। ওদের মুখ আমি দেখতে পাচ্ছিলাম না, বাট ওদের অবয়ব, ও যে আমার পাশে বসে আছে, হুমায়রা আমার ডান হাত ধরে টানাটানি করছিল এবং 2 জন বসেছিল। তো হোয়াট এভার, ওরা হচ্ছে আমার সাথে সবকিছু শেয়ার করে, যে আমি কি করি না করি সবকিছু ওরা বলে দিচ্ছে। আমি এই জায়গায় কাজ করি, আমি এই কাজ করি, এখানে গিয়েছি, সেখানে গিয়েছি, সবকিছু ওরা আমার সাথে বলছে। তো আমি সবকিছু বললাম, হ্যাঁ ঠিক আছে। আমি ওই সময় চিন্তা করার চেষ্টা করলাম যে এটা কি অতিরিক্ত জ্বরের কারণে আমার হচ্ছে কিনা। কিন্তু আমি যখন আবারও দেখলাম যে ওই অবয়বগুলো বোঝা যাচ্ছে যে তারা 3 জন আছে, আমি স্পষ্ট বুঝতে পারছি তারা 3 জন আছে, বাট কারো মুখ আমি দেখতে পাচ্ছি না। তো
ফয়সাল আমাকে বলছে যে তুমি আমার সাথে চলো, তুমি তো অনেক মিষ্টি, আমি পার্সোনালি মিষ্টি খেতে খুব পছন্দ করি। হুম, তো ও বলছে আমার আম্মু খুব ভালো মিষ্টি রান্না করে, তো আমাদের সাথে চলো তুমি, তোমাকে মিষ্টি খাওয়াবো। পরে আমি বলছি যে ভাইয়া আমি তো যেতে পারবো না, আমার তো শরীর প্রচুর খারাপ, ও খুব খারাপ, আমি মাথা তুলে দাঁড়াতে পারছি না। বিলিভ ইট অর নট ভাইয়া, ও আমার কপালে বললো যে তুমি দেখো এখন তোমার জ্বর আছে কিনা। তখন আমি আমার কপালে যখন ও হাতটা রাখলো, কপাল থেকে ঠিক আমার নাক পর্যন্ত ও হাতটা জাস্ট বুলিয়ে দিল, এবং বুঝলাম যে আমার ওইখান থেকে এ পর্যন্ত আমার কিছু একটা এসেছে। আচ্ছা এবং সাথে সাথে আমার শ্বাস হালকা, প্লাস হচ্ছে আমার জ্বর চলে গেল। আমি আচ্ছা জ্বরের কারণে আমি মাথা তুলে কথা বলতে পারছিলাম না, এরকম একটা হয়েছিল। ও আমার সাথে অনেক ধরনের কথা শেয়ার করতে লাগলো, ইভেন ওরা তিনজনই খুব, এবং হুমায়রা নামে যার কথা বললাম যে ওদের বোন ছিল ও, হুমায়রা, ও বলছে যে চলো ভাই আমাদের সাথে চলো যাই। তো ওরা খুব রিকোয়েস্ট করছিল, এবং একটা সময় বলে যে তুমি ইন্টারমিডিয়েটে সেকেন্ড ইয়ারে আমি একটা গজলকে আমার ভার্সিটিতে ফার্স্ট হয়েছিলাম, ওই গজলটা তুমি বলো এবং সম্পূর্ণটা উর্দুতে বলবা। আমি তখন ওদেরকে বললাম আমি তো উর্দু জানি না, আমি কিভাবে বলবো। বিশ্বাস করেন ভাই, আমি সেটা জানি না ওই মুহূর্তে কি হয়েছিল, আমি উর্দুতে সম্পূর্ণ গজলটা ওকে নিজেই বলে ফেললেন। নিজেই বলে ফেললাম। আমি খুব মানে সারপ্রাইজ হলাম সকালে তো যে আপনি সেটা বুঝতেও পারছেন, মানে আপনার সেন্স ছিল, মানে আপনি বুঝতে ছিল। আমি কথা বলছি তাদের সাথে, হুমায়ুন আমার হাত ধরে টানছে, আমার হাত নড়ছে, আমি সেটা রিয়েলাইজ করেছি। পরে যখন ফাইনালি বললো যে তুমি যদি আমাদেরকে বিশ্বাস করতে না পারো, জাস্ট তোমাকে নিয়ে যাবো এবং রেখে যাব। তো ওকে বলেছি যে ভাই আমি আসলে আমার আম্মুর পারমিশন ছাড়া কোথাও যাই না, ইভেন যেখানেই যাই আমি আম্মুকে বলে যাই, অতএব আমি আম্মুকে যদি বলে উনি আমাকে পারমিশন দেন দেন আমি যাব। তো ওরা খুব রিকোয়েস্ট করার পরে পরবর্তীতে ওরা আমাকে নিতে পারেনি, ইভেন আমিও যাইনি। তো পরে বললো যে ওরা যাওয়ার আগে জাস্ট একটা কথা আমাকে বলে গেল যে কথাটা তুমি কারোর সাথে শেয়ার করো না। পরে আমি বলেছি যে আমি আমার মাকে বলবো। তো ওরা বলেছে ঠিক আছে তুমি তোমার শুধু মাকে বলবা। কিন্তু যখন সকাল হয়েছে আমার তো জ্বর নেই স্টিল, না ওই সময়ের পর থেকে আমার আর জ্বর আসেনি, ইভেন তারপরে জ্বর আসেনি। আমি সকালে আমার এক চাচাতো ভাই আছে, উনি হচ্ছে আমার আব্বুর চাচা ছেলে, যে ওই হিসাবে আমার এক চাচাতো ভাই। তো ওনাকে আমি সাথে সাথে সকালে ফোন দিই যে ভাইয়া এরকম ঘটনা। তখন উনি আনফরচুনেটলি ফোনটা রেখে গিয়েছিলেন, কিন্তু ফোনটা ভাবি ধরেছিল এবং বলেছিল যে ঠিক আছে আমি তোমার ভাইকে বলে দিচ্ছি। তো ভাইয়া আমাকে ফোন দিলেন, বললো যে রাতে এসে ফোন দিব। তো রাতে টোটাল ঘটনাটা আমি শেয়ার করি ভাইয়ের সাথে, ভাই এরকম ঘটেছে, এই আমার সাথে এই জিনিসগুলো ঘটেছে। তো পরে ভাইয়া বললো যে যতটুকু আমি যার কথা বলছি উনি এই বিষয়ে বেশ মানে জানাশোনা একজন লোক, আমি এই কারণে ওনার সাথে শেয়ার করেছি ঘটনাটা। তো উনি আমাকে বললেন শুভ যতটুকু ঘটেছে আমার কাছে মনে হয়েছে এটা খারাপ কিছু না, বাট মাইন্ড ইট তুমি কখনোই ওদের সাথে বাইরে যাবে না, যদি যত রিকোয়েস্টই করুক তুমি তো ওদের সাথে বাইরে যাবে না। আর একটা জিনিস আমার নিষেধ আছে ব্যক্তিগতভাবে যে এমন হয় আমি যে বাসাতে থাকি আসলে আমার অর্ধেকটা মানে আমার থাকার রুম সামনে হচ্ছে ছাদ। তো সেই ক্ষেত্রে অফিস থেকে বাইরে এসে বাইরে থেকে জাস্ট খালি গায়ে বাইরে যাওয়ার একটা অভ্যাস ছিল। আমি অফিস থেকে এসে হয়তো 6:30 7টা বাজে গরমের মধ্যে হয়তো খালি গায়ে গিয়েছি, বা রাতেও ফোনে যখন কথা বলি কথা বলতে বলতে যাই। আমার এটা নিষেধ আছে যে খালি গায়ে যেন আমি বাইরে না যাই, এটা আমার নিষেধ আছে। বাট ওইরকম ভাবে গেছে। উনি জিজ্ঞেস করেছিলেন তুমি কেন এটা করেছো, এটার কারণে ওরা মানে ওই হুমায়রা এবং ফয়সাল ওরা কিন্তু আমাকে বলেছে যে তুমি রাতে ছাদে যাও, ছাদে গিয়ে কথা বলো। তো এরকম ঘটার পরে তার মধ্যে ভিতরে আর কিছু ঘটেনি। সেকেন্ড টাইম আফটার 2 or 3 months এগো তারপরে আমার কাছে সেম, ওরা তখন দুইজন এসেছিল, ফয়সাল এবং যে আরেকজন যে ছেলে ছিল ওর নামটা আমার খেয়াল নেই, এবং সেম ইনসিডেন্ট যে তুমি তো কথা দিয়েছিলে আমাদেরকে যে তুমি তোমার মাকে ছাড়া আর কাউকে বলবো না, তুমি কেন তোমার চাচা ভাইকে কেন তুমি বললে এটা। তো আমি বললাম যে আসলে আমি জিনিসটা বুঝি না, এবং ওনার সাথে আমি এই জিনিসগুলো শেয়ার করি, আমার সাথে কিছু ঘটলো ওনার সাথে শেয়ার করি। তো ওরা খুব ফোর্স করেছিল তখন যে চলো আমার সাথে এখনই যাই, তোমাকে আবার রেখে যাব। আমি তখনও আবার ডিসএগ্রি হই, আমি যাব না, এবং ইভেন যদি যাই আমার সমস্যা হবে। তো ওরা বলছে যে ফুল সিকিউরিটি আমরা দেবো, তোমার কোনো সমস্যা নেই। ওরা কিন্তু কথাগুলো মানে বলছে যে বাংলা উর্দু কম্বিনেশন এরকম একটা বিষয়। তো আমি যাইনি, এবং ও একটা লাস্ট যাওয়ার সময় বলে ঠিক আছে তুমি হয়তো আমাদেরকে বিশ্বাস করতে পারছো না, দেন নেক্সট টাইম যদি কোনো সমস্যা হয় তুমি যদি আমাদের ডাকো, আমরা এসে তোমার প্রবলেমস বা তোমার কোনো সমস্যা যদি থাকে সেটা আমরা সলভ করবো, তুমি আমার উপর বিশ্বাস রেখো। এই ছিল আমার ঘটনাটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যেহেতু অনেক সময় আছে আর
দিনাজপুরের সুযোগগুলো থাকে শুধু একটি সমস্যা থাকার স্টুডিওতে আসতে ঘটনায় চলে যাচ্ছে আমার যেন কোথায় অলোক সরকার তিনি থাকেন আমাদের গ্রামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জে ছেলেবেলা থেকেই বলে রাখা ভালো তার এইরকম কিছুটা বেপরোয়া স্বভাবের জন্য গ্রামের কেউ মারা গেলে মৃতদেহ সৎকারের জন্য 2010 সালের জুন অথবা জুলাই মাস রাত 9টা অন্য যে কোনো একটা সাধারণ রাতের মতোই সেদিন রাতে ঘুমোতে যাচ্ছিলেন তিনি। আপনারা হয়তো জানেন গ্রামের 9টা মানেই অনেক রাত। শুয়ে পড়ার পর কিছুটা তন্দ্রা ভাব এসে যায় চোখে। কিন্তু হঠাৎই দরজা কে যেন নক করে, বেশ জোরে ধাক্কা দিল। তিনি ভাবলেন এত রাতে কে? দরজা খুলে দেখলেন তারই পরিচিত একজন লোক দাঁড়িয়ে আছে। ঘণ্টা গলায় সেই লোক লাশ। সাধারণত কোনো বাড়িতে কেউ মারা গেলে আত্মীয় স্বজনরা বেশ কান্নাকাটি করেন, তাছাড়া অনেক মানুষ এসে ভিড় করেন। কিন্তু সে কিছুটা খটকা লাগলেও ব্যাপারটা খুব আমলে নিলেন না তিনি। ভাবলেন অনেক রাত হয়েছে বলে হয়তো লাশ আগে থেকে স্নান করানো ছিল এবং খাটিয়াতে তোলা ছিল। সুতরাং তিনি ঘটনাস্থলে যাওয়ার একটু পরেই লাশ কাঁধে তোলা হয়। তার সামনের অংশতে তিনি ধরেন। স্থানীয় শ্মশানঘাটটি মরাখালী নামে পরিচিত। সেখানে যেতে হলে ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে যেতে হয়। সে সময় যে সময়টার কথা বলছি তখন বৃষ্টির সময় ছিল, ক্ষেতগুলো বাড়িতে ভরা ছিল, কোথাও হাত পানি পানি সেখান দিয়ে পাশ নিয়ে যান ফিরে তাড়াতাড়ি অনেক স্পষ্ট ব্যাপার রাতের ব্যাপারটা রাজনৈতিক কিছু দেখা যাচ্ছিল না। লাশ নিয়ে ওনাদের বেশ কষ্টই হচ্ছিল। আপনারা হয়তো জানেন যে হিন্দুদের লাশ বহন করার সময় কিছু রিচুয়াল অনুযায়ী কিছু ধর্মীয় উদ্ধৃতি প্রনাউন্স করা হয় এবং কিন্তু বাড়ি থেকে লাশ আনার সময় আগের লাশ বহনের সময় ধর্মীয় উদ্ধৃতি ছাড়াও এমনিতেই কেউ তেমন একটা কথাবার্তা বলেন না, কিন্তু আশেপাশের লোকগুলো নীরবতা মোটেও তার কাছে স্বাভাবিক লাগছিল না। জড়তা কাটানোর জন্য তিনি অনেক কথা জিজ্ঞেস করতে থাকলেন, কিন্তু আশেপাশের কেউ তেমন একটা রিয়্যাক্ট করলেন না। এছাড়া সেখানে লোক ছিল মাত্র 4 থেকে 5 জন। পরে না দেখে তিনি কথা বন্ধ করে উপস্থিতিটাও তার কাছে কিছুটা অস্বাভাবিকই লাগলো। শ্মশানে যখন পৌঁছালেন তখন রাত আন্দাজ 11টা। শ্মশানে গিয়ে জানা গেল লাশ সমাধি দেয়া সমাধির বাড়ি থেকে নামানোর সাথে সাথেই ওনার সাথে লোকজন সব গায়েব হয়ে গেল। আশেপাশে খোঁজা শুরু করলেন তিনি। শ্মশানঘাটটা মোটামুটি বড়ই ছিল। এত কম সময়ে কোনো মানুষের পক্ষে এতটা দূরত্ব অতিক্রম করা অসম্ভব। এবার তিনি বেশ সেই জায়গাতেই আছে, কিন্তু আশেপাশে কেউ নেই। ব্যাপারটা কল্পনা করলেও কেমন লাগে। প্রায় মাঝরাতের মতো একটা সময়ে একা একজন লাশের সাথে দাঁড়িয়ে আছেন, তাও শ্মশানে। কিছুক্ষণ আগে তার সাথে যে লোকগুলো ছিল তারা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। কিন্তু তখন তিনি হয়তো আন্দাজ করে উঠতে পারেননি তার সাথে আর কি কি ঘটনা ঘটতে চলেছে। কিছুটা অসাবধানে তার চোখ পড়ল লাশের মুখের দিকে। এতে তিনি যা দেখলেন তা হয়তো তিনি তার নিজের জীবনে আর কোনোদিন দেখতে চাইবেন না। তিনি দেখলেন লাশগুলো যেন পুড়ে ফেলেছে, আর সেই অবস্থায় লাশটা নিঃশব্দে রক্তহীন করা মুখে একটা হাসি লেগে আছে। তার মনে হলো লাশটা আস্তে আস্তে দাঁড়ানোর চেষ্টা করছে। এক পর্যায়ে লাশটি সম্পূর্ণ দাঁড়িয়ে গেল। এই দৃশ্য আর সহ্য করতে পারলেন না তিনি। সেখানেই তিনি সেন্সলেস হয়ে পড়ে যান। সকালে জেলে শেষ
আজব স্বপ্ন দেখতে থাকেন। মাঝে রাতে তার ঘুম ভেঙে গেলে তিনি দেখেন সেদিনের সেই লাশটি তার ঘরে পায়চারি করছে। সেদিন লাশ তার ঘুম ভেঙে গেলে লাশটি তার পাশে শুয়ে আছে। একা একা ঘুমানো ছেড়ে দিলেন, কিন্তু সমস্যা তাতে কমলো না। আশ্চর্যের ব্যাপার হলো সেই লাশটিকে শুধু তিনি একাই এই জায়গায় এক থাকলে লাশটাকে দেখতে পেতেন। লাশটা বিভৎস ভঙ্গিতে হাসতো আর তাকে ডাকতো। এবার তার পরিবার হন। কবিরাজ তাকে দেখে বললেন ওর খারাপ একটা শক্তির নজর পড়েছে, আর সেই খারাপ শক্তি বা আত্মাটি অনেক বেশি শক্তিশালী হওয়ায় তিনি সেই আত্মীয়টিকে সারতে পারবেন না। কিন্তু তিনি অন্য একজন বড় সাথে ঘুরে যান বিয়ে করবেন। একটা ওয়েট রেডিও যাক আমাদের পেজে অ্যাড্রেস যান। আমি আরো একবার আমাদের অ্যাড্রেস আমাদের ডট এফ এই অ্যাড্রেসে গিয়ে আপনি আপনার ঘটনা শেয়ার আমি এখন একটা ছোট্ট বিরতি নেব। বিরতির পর একটা অডিও ক্লিপে যাব। Hello, Purtasanin. Hello, Russell, and hello, Masum. মাসুম ভাইকে এখানে আরো বলছি যে আসলে একটু প্রোগ্রাম করতে টেকনিক্যাল সাপোর্টটা খুব প্রয়োজন হয়, সেই জন্য কারণ প্রতিদিনই আমরা এই নামটা শুনি। সো ইচ্ছে হলো সব শ্রোতাদের পক্ষ থেকে একটু হয়ে বলতে কেমন আছেন আপনারা। আহ ভোটাফোন সবসময় ভালো কিছু সার্ভ করে আসছে এবং ভালো দলে। আমি রোশনি রাজশাহী থেকে এর আগে একটা স্টোরি পাঠিয়েছিলাম এবং সেটা প্রচার হয়েছে, অনেক ভালো লেগেছে। তো সেই জন্য সাহস সঞ্চার হচ্ছে যে সেই সাহস নিয়ে আমি এবার নেক্সট ফার্স্ট স্টোরিটা আগে বলেছি যে আমি নিজে এখনো কিছু সিরিয়াস যেটা শেয়ার করার মতো বা খুব ভালো বলেছে। এটা আমার ফ্রেন্ডের তার নিজের এক্সপিরিয়েন্স করে একটি ঘটনা, বৎসর সাথে আগের ঘটনা। রাজশাহীর একটি উপজেলা, আমি সংগত কারণে উপজেলা পারফেক্ট লোকেশনটা মেনশন করছি না, সেখানে আমার ফ্রেন্ড তখন থাকেন লেখাপড়া। প্রথম ছুটি পেয়ে এসে রাজশাহী আসে। শুরু করার আগে আমি স্পটটা বিষয়ে একটু অ্যাড করি। সেটা হচ্ছে যে এটি হচ্ছে গ্রামের এমন একটি জায়গা যার নিচে দিয়ে একটি ছোট নদীর মতো চলে গেছে এবং একটি কালভার্ট রয়েছে। এবং এই কালভার্টটি খুবই ইন্টারেস্টিং একটি কালভার্ট, বা আমরা বলতে পারি একটা হন্টেড কালভার্ট। কিন্তু যখন তৈরি করা হয় কালভার্টটি তখন বুঝতে পারছেন আমি করে রেখেছি কথা বলছি। তৈরি করা হয় ভেঙে পড়ে যায়, এমনও হয়েছে যে যাত্রী সহ পড়ে গেছে, খুব বেদনাদায়ক কোনো ঘটনা ঘটে গেছে এইরকম। তো একটা সময় এটিকে বেশ শক্তপোক্ত করে তৈরি করা হয়। তারপর এই কালভার্টটা নিয়ে সেই সার্টেন এলাকাটা নিয়ে কিন্তু আশপাশের মানুষের এরকম অনেক কাহিনী এখন আপনি গেলে শুনতে পাবেন যে যারা এখানে বিভিন্ন ধরনের হয়তো কিছু এক্সপিরিয়েন্স করে। তো আমার ফ্রেন্ডটা সে রাজশাহী পৌঁছায় এবং রাজশাহী থেকে মানে তার এলাকায় পৌঁছায় এবং এলাকার অনেকটা পথ তাকে পায়ে হেঁটে যেতে হবে, আদারওয়াইজ লোকাল ট্রান্সপোর্ট যেগুলো থাকে, লোকাল ট্রান্সপোর্ট বলতে গ্রামে তো কি ধরনের রিক্সা বা ভ্যান
তাকে বলে। তো সে একটা ভ্যানে উঠে অনেক রিকোয়েস্ট করে তখন রাত আনুমানিক 10টা 11টা এরকম হবে। এবং আপনি জানেন যে গ্রামে রাতের বেলা মানে রাত 10টা 11টার মধ্যে স্পিড লাইটস না, তারা স্পিড মনে করে। তো অনেক রিকোয়েস্ট করে সে একটা ভ্যানওয়ালাকে ম্যানেজ করে এবং ভ্যানওয়ালাকে মনে হয় যে তার এই যে বলা আমি বাড়ি চলে যাই। But সেটা তাকে দেখায় যে আমার হাতে লেগে যাচ্ছে, এত রাতে আমি একা একা যেতে পারবো না, আপনি একটু হেল্প করেন। So ভ্যানওয়ালা তাকে দেখিয়ে নিয়ে যায়। But মানে ভ্যানটা যখন কালভার্টের কাছে আসে, কালভার্ট থেকে একটু দূরে, তখন আমার ফ্রেন্ডরা দেখে যে কালভার্টের উপরে একটা সাদা কাপড় মতো পড়ে আছে। তো সে দূর থেকেই মনে করে যে এত রাতে সাদা কাপড়, এত লম্বা একটা কাপড় পরে আছে, কি এটা? এভাবে তো সাদা কাপড় পরে থাকার কথা না। তো যখন ভ্যানটা এগিয়ে যায়, কাছে যায়, তখন সেই ভ্যানওয়ালাকে থামাতে বলে এবং ভ্যানওয়ালাও সেই সাদা কাপড়টা দেখে এবং দেখার পর মনে করে যে মানে একটা লাশ দেখে রাখতে যেমন উঁচু উঁচু মনে হয়, একটা স্বাভাবিক একটা মানুষের অপারেটিভ বোঝা যায় সাদা কাপড়ে থাকাটা। তো এটা লাশ বা একটা মানুষ থাকাটা যে একটা বোঝা যায় খুব স্বাভাবিক। So আমার ফ্রেন্ডটা বুঝতে পারে যে এটি নিশ্চয়ই কোনো মানুষ ঘুমিয়ে আছে কিংবা কোনো মানুষের লাশ। সে একটু সাহসী ছিল, মানে ইয়াংস্টাররা যেমন হয় তারা সবকিছু একটু ডিসকাস করতে চায়। তো সে নামে কি আছে সাথে ডক্টরের ভেতরে সেটা দেখতে চাই। তো আমার সাথে এসে করে যে কি আপনি এগুলো দেখছেন, যারা বাড়ি চলে যাই। তো সে মানে ফ্যানটা থামিয়ে নেমেই কিউরিয়াসিটি হয় যে আমি লাশটা খুলে দেখবো। লাশটা যখন খুলে তখন দেখে যে লাশটির চোখটা খুব বড় বড় ভাবে খোলা। মানে কোনো মানুষ মারা গেলে, আমরা কোনো মানুষ মারা গেলে সঙ্গে সঙ্গে কিন্তু চোখটা ঢেকে দিই, আদারওয়াইজ রাতের মধ্যে স্পাইডার এফেক্টের জন্য বডি স্টিফ হয়ে যায়, তখন কেউ ঢাকা যায় না। এইদিন পরে আবার যখন বডি নর্মাল হয় তখন হয়তো ঢাকা যায়। এইরকম কিন্তু কেউ ধরে কি আছে দেখতে। তো এটা রিক্সাওয়ালা মানে ভ্যানওয়ালাও এক্সপিরিয়েন্স করে এবং আমার ফ্রেন্ডরাও এক্সপিরিয়েন্স করে এবং দৃষ্টিটা ছিল খুবই ভয়ঙ্কর। স্বাভাবিক একটা মৃত মানুষ এভাবে তাকিয়ে থাকে সেই দুপুরে অন্ধকার এটা খোলা অবস্থাতেই আমার ফ্রেন্ড বলে যে এই লাশটাকে স্নানে তুলে আমরা গ্রামে নিয়ে যাই এবং এটিকে দাফন করার ব্যবস্থা করি। এইটা আমি ওই লাশ নিয়ে যাবো না, আমি ভ্যান নিয়ে চলে যাচ্ছি, ফেরত যাচ্ছি এবং আপনি আপনার মতো হেঁটে চলে যান, আমি এসে ক্লাস করছি বিষয় নিয়ে। তো আমার ফ্রেন্ডটা বারবার রিকোয়েস্ট করে যে দেখেন আপনি একজন মানুষ, যিনি মারা গেছেন, হয়তো বিয়েবাড়ি শেয়ার করতে হবে, তখন এই গ্রামে নিয়ে যাই তো পুলিশকে খবর দিই, তারপর দেখা যাবে সেটা কি হয়। Just গ্রাম অব্দি যেন না পৌঁছে দিই। অনেক কষ্ট করে কনভিন্স করা হয় এবং কনভিন্স করার পর যখন লাশটিকে ফাইন্যান্স তোলার জন্য ওঠানো হয়, তখন লাশটির নিচে যখন হাত দেয় তখন কিছু চুল বা লোমের মতো একটা ফিলিংস তৈরি হয় সেই ভ্যানওয়ালাটার। সে বলে যে এটা এখন স্বাভাবিক লাশ মনে হচ্ছে না, এখানে কি আছে, তরলতা বা তাতে ফ্লুইড এরকম কিছু। পরে আমার ফ্রেন্ডটি পুরো কাপড় দিয়ে মানে সাদা কাপড় দিয়ে যখন ধুয়ে দেয় তখন দেখে যে পুরো বডিটা অসংখ্য মানে একটু ভল্লুকের যেমন বড় বড় লোম থাকে, সেই রাতের অন্ধকারে যতটুকু এক্সপিরিয়েন্স করেছে আমরা, যতটুকু বডিটা রোমশ। আমরা ম্যামাল, আমাদের বডিতে ইয়ে থাকে, লোম থাকে, বাট এটা সেই সময় খুবই ভয়ঙ্কর মনে হচ্ছিল যে একটা অদ্ভুত প্রাণী। গরিলা যেমন থাকে বা বন মানুষ যেমন থাকে এরকম পুরো বডি এবং ফেসটা মাটির মধ্যে ভেতরটা খোলা লাগে এরপর। সঙ্গে সঙ্গে আমার ফ্রেন্ড প্রচন্ড ভয় পেয়ে যায় এবং মানে বোবা হয়ে যাওয়ার মতো একটা মানে খুবই ভয়ঙ্কর একটা সিচুয়েশন। সে যখন আমাকে বলছিল তখন মানে মনে হচ্ছিল যে সে খুব সেই সিনারিওটা তার চোখে পড়ছে। এবং ভ্যানওয়ালা যে সেও খুব আমাকে ভয়ঙ্কর একটু রাতে শুরু করে দিয়েছে আমি এখানে থাকবো না। এবং ভ্যানওয়ালা এবং আমার ফ্রেন্ড মানে ভ্যান ওখানে রেখে যে যার মতো লাগেজ নিয়ে কোনো রকম প্রাণে বেঁচে পালিয়ে আসা বা বাড়িতে আসা এরকম কিছু হয়, তারা বাড়িতে ফিরে আসে।
বাড়িতে ফিরে এসেই আমার বন্ধু সবাইকে এই ঘটনাটা বলে। সবাইকে এই ঘটনাটা বলার পর এবং তার মধ্যে আরেকটি মনে রাখা আছে যে মধ্যপথে সে ভালোভাবে হাঁটিয়ে ফেলে। তারা একসঙ্গে দৌড় বা জোরে হাঁটা এরকম শুরু করেছিল, কিন্তু মধ্যপথেই সে ভালোভাবে হারিয়ে ফেলে। সবাই নিজের আতঙ্কে জীবন বাঁচানোর জন্য ছুটোছুটি করছিল তারা দুজনে। বাসায় এসে যখন এই ঘটনাটা বলে, তখন আমার ফ্রেন্ডের বড় ভাই তার বাবা সেগুলো শুনে এবং সেই রাতে তিনি আরো কজন লোকজন নিয়ে সেই লাশটি দেখার জন্য সেই কালভার্টির কাছে যায়। এই ঘটনা ঘটতে ঘটতে রাত আনুমানিক ৩টার মতো বেজে গেছে। তারপরেও তারা সেই সময় হাসপাতাল লাইট টর্চ যা যা আছে সেগুলো নিয়ে তারা যায় এবং গিয়ে দেখে যে এখানে না কোনো শাড়ি কাপড় আছে, না কোনো ডেড বডি আছে, না কোনো এই ধরনের কোনো কিছুই আছে। জাস্ট একটা ফাইল রাখা আছে, আর কোনো কিছুই নেই। আমার বন্ধু একেবারেই হয়ে যায়। সে বলে যে কি বাবার গল্পগুলো কি। এবং সেদিন রাতে আমার ফ্রেন্ডের মারাত্মক জ্বর আসে। সে বাসায় যে কোনো রকম খাওয়া দাওয়া না করে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে ওঠার পর তার আরো একটা কথা হয়, সেটা হচ্ছে যে সে কালভার্টের নিচ থেকে লাশ পাওয়া যায়, থকথকে কাঁধে জড়ানো লাশ পাওয়া যায়, দেওয়ারিশ লাশ। এবং যখন সে কথাটা বলে, আমি তো বলেছিলাম যে একটা লাশ ছিল। পরে যখন সে যায় সেই লাশটা দেখতে, তখন দেখেছি সেই লাশটা হচ্ছে সেই ভ্যান। ও যখন নিজে বলে যে এটা সেই ভ্যানওয়ালা, কেউ বিশ্বাস করে না। সামহাও সেখানে ভ্যানের কোনো অ্যাক্সিডেন্ট ঘটেছিল। ভ্যানওয়ালা সেখানে পড়ে যায় বা এই ধরনের কিছু ঘটেছিল কিনা, ফাজুই দিয়ে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। কেনই বা রাতে সে এত রাতে ভ্যানওয়ালাকে পেয়েছিল? ভ্যানওয়ালা সেই তালঘাটের পথ দিয়ে নিয়ে গেছিল। সেই ডেড বডিটা কেনই বা তাদের চোখে পড়েছিল? কেনই বা এতগুলো ঘটনা? পরবর্তীতে সে এই জানাজায় পাশে থাকে, কয়েকদিন সে অসুস্থ থাকে, জ্বরে ভোগে, কিন্তু এখনো সে মাঝে মধ্যে সেই তালঘাটটা পথ দিয়ে যায়। হয়তো রাতের ঘটনা দিনের বেলা যায় এবং সেই ঘটনাটা তার ভিতর আসলে আমি জানি না আসলে ঘটনাটি প্রচার উপযোগী কিনা বা কতটা বিশ্বাসযোগ্য। আসলে যার এক্সপিরিয়েন্স শেয়ার করে এখানে, আমিও আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। যদি ভালো লাগে এটা করবেন। And thank you so much for এবং আজকে যে সকল গেস্টরা এসেছেন স্টুডিওতে, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা ভূতফোন নিয়মিত শোনেন, যারা শ্রোতা রয়েছেন ভূতফোন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে শোনার জন্য। আরো একবার স্বাগত জানাচ্ছি ভূতফোনে। আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে অনেকেই এখানে কমেন্ট করছেন, সেই কমেন্ট গুলো আমি পড়বো। তবে তার আগে আমি চলে যাব আমাদের আরো একবার প্রথম অতিথির কাছে এবং আপনার আরো একটা ঘটনা আমরা শুনবো আপনার কাছে, এবং আমি আপনার শুনে আসি আর একটি ঘটনা। ধন্যবাদ রাসেল ভাই, আমি সবুজ বলছি না। তো আমি ঘটনায় সরাসরি চলে যাচ্ছি। এই ঘটনাটা ঘটে আসলে আমার ছোট খালুর সাথে। আমার ছোট খালু উনি মানিকগঞ্জ থাকেন, দেববন্ধু কলেজে উনি পড়াশোনা করতেন। ঘটনাটা 1982 সালের। সরি। তো বাসা থেকে কলেজটা একটু দূরে থাকার কারণে ওনারা হোস্টেলে থাকতেন। কলেজ হোস্টেল ছিল, সেটা ছিল দোতলা বিল্ডিং এর। তো কলেজে ছিলেন 4-5 দিনের একটা ছুটির কারণে কলেজ থেকে সব স্টুডেন্টরা স্বাভাবিকভাবেই লম্বা কোনো ছুটি পেলে বাড়িতে চলে যায়। তো সামহাও ওই তার রুমমেট যারা ছিল 4-5 জন বাড়ি চলে গিয়েছেন, এবং ওই সময় ওনারা 2 জন ছিলেন ওই হোস্টেলে। 2 জন হোস্টেলে থাকার সময় ওনারা যেইখানটাতে ছিলেন সেইখানটার পাশেই ফ্রেশ রুম ছিল, এবং ওই জায়গাটাতে তার পাশেই ওনারা 4-5 জন থাকতেন। তো হোয়াট এভার, যখন সবাই চলে যায়, ওনারা 2 জন রাতে গল্প করছেন। তখন রাত প্রবাবলি 11টা to 11:30 এরকম আমাকে ইনফর্ম করেছে, জানিয়েছেন উনি। তো আমি
11টা to 11:30 যখন বাজে তখন ওনারা গল্প করছেন, দুজনেই ছিলেন, আর কেউ ছিল না। তো ওই সময় হালকা বৃষ্টি হচ্ছিল এবং বাতাসও বইছিল। তো কান্নার একটা আওয়াজ দূর থেকে আসছিল, ওনারা সেটা মানে অনুভব, এটা যখন বলেছে তখন আমাদেরকে বললো যে তখন পরে ওটা বুঝতে পারলো তার কান্নার আওয়াজ। তো তারা গল্প করছে, আস্তে আস্তে কান্নার আওয়াজটা আরো কাছে থেকে শোনা যাচ্ছে এবং বুঝতে পারলো যে কেউ কান্না করছে। তো কান্না করছে সেই শব্দটা শুনতে পেয়ে ওনারা যে পাশটা থেকে কান্নার আওয়াজটা আসছে সেটা হচ্ছে তার পেছনের দিক থেকে, বিল্ডিং এর পেছনের দিক থেকে কান্নার আওয়াজটা আসছে। কিন্তু ওইদিকে ওনারা যখন জানালাটা খুললেন, জানালাটা খুলে দেখে কোনো কান্না, যখনই জানালাটা ওপেন করছে তখন আর কান্নার কোনো আওয়াজ নেই। তো জানালাটা বন্ধ করে যখন ওনারা আবার ব্যাক করছে ঠিক তখন আবার কান্নার আওয়াজ, এবং স্বাভাবিকভাবে আমরা যে কান্নার শব্দটা শুনতে পাই বা কান্না হয়, কান্নার আওয়াজ হয়, ওই সময়টাতে ওইরকম করে আওয়াজ আসছিল না, বিকৃত কিছু শব্দ আসছিল। এবং যখনই ওনারা সেটা ওই পিছনের দিকে জানলাটা ওপেন করেছে তখনই বন্ধ হয়ে গেছে। তো একটা সময় তখন তো তাদের যে স্ত্রী ছিল সবাই ভয় পেয়ে গিয়েছিল, এবং তার পরবর্তীতে সে রাতটা কেটে যাওয়ার পরে পার্শ্ববর্তী বাজারে গিয়ে জিজ্ঞেস করলেন যে এরকম ঘটনা হয়েছিল, কি অবস্থা এখানে, কেমন কি। তো উনি শুনতে পেলেন 1971 সালে যে পাখানাদার বাহিনী নানাভাবে নানা টর্চারে, আমরা এটা জানি যে পাখানাদার বাহিনীর এগুলো নির্মম ভাবে মানুষ হত্যা করেছে, যেই দিক থেকে কান্নার আওয়াজটা এসছে ঠিক ওইখানটাতে এরকম ভাবে হত্যাযোগ্য হয়েছিল। এটা ছিল আমরা চলে যাই আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা বলে আপনার ঘটনা প্লিজ একটু শোনাবেন। আমি মনিরুজ্জামান, আমি যাত্রাবাড়ি একটা ঘটনা বলতেছি। আমি ওইখানে যখন থাকতাম, ঘটনাটা হইলো আমি ওইখানে একটা কোম্পানিতে জব করতাম। জব করার সময় আমার যে মালিক ছিল উনি মানে কারণবশত একটা মেয়েকে উনি মানে রেপ করছিল। তো এই মেয়েটা ওইখানে ফাঁসি দিয়ে মারা যায় ওই অফিসটার ভিতরে। তো ওই অফিসটার ভিতরে 7 মাস বন্ধ ছিল অফিসটা, তো সেটা আমরা জানতাম না। আমি আর আমার একটা ছোট ভাই নাম শামীম, আমরা দুইজন এখানে জব নিয়েছিলাম। তো আমি দিনের বেলা করতাম আর ও রাত্রে বেলা, সরি আমি রাত্রে করতাম, ও দিনের বেলা করতাম। আমরা দুইজনই ছিলাম, আর কেউ ছিল না অফিসটায়। আমি রাত্রেবেলা ছাড়তাম, আমার পাশে একটা মেয়ের অফিস রুম ছিল, রুমটায় একটা মেয়ে থাকতো। তো ওই মেয়েটার সাথে আমার অনেক আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো ওই মেয়েটা আমাকে এই ঘটনাটা বলে এইভাবে যে তুমি যেখানে জব করো, তোমার এখানে তো রাত্রিবেলা তুমি যখন না থাকো শুক্রবার, তখন তো একা একাই মেশিন চলে। তো আমি এটা আমি ওর কাছ থেকে পুরাটা শুনি। তারপর শুনে আমি বুঝলাম যে এটা না, এখানে ওই মেয়েটা, যে মেয়েটা ফাঁসি নিয়ে মারা যায়, উনি এই সমস্যাটা করে। তারপর আমি আমার মালিককে অনেক চাপ দিলাম যে মালিক বস, এখানে তো এইভাবে জব করা যাবে না, আমি রাত্রেবেলা ডিউটি করতে পারবো না। তো উনি বললো যে যাই হোক তুমি ভিতরে থাকবা, তোমার ভিতরে কোনো সমস্যা হবে না, সমস্যা যা হোক বাইরে ফেস করবা, ঠিক আছে, কিন্তু তোমার ভিতরে কোনো সমস্যা হবে না। তো আমরা ইয়ে করলাম। তো একদিন ওই মেয়েটা কারণবশত বাড়ি যায়। তো বাড়ি গেলে আমি একদিন দেখতেছি যে ওই পাশে ওই মেয়েটাই, সেম মেয়েটা বসে আছে। বসে বসে আমাকে বলতেছে যে মনির, তুমি যে এখানে কাজ করো, তুমি কি জানো যে এখানে ঘটনাটা? তো আমি ওনাকে বললাম, বাড়ি চলে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন সেই মেয়েটার সাথে আপনার কিছু কথা হয়। জি। তারপরে তা ওই মেয়েটা আমাকে জিজ্ঞেস করলো যে মনি, তুমি যে এখানে জব করো, তুমি কি জানো যে এখানে কি হয়? ঠিক আছে, আমি ওনাকে বললাম যে আমি তো এত কিছু জানি না, আমি শুধু শুনেছি যে এখানে কেউ মারা গেছে। তুমি যদি এটা শোনো তাহলে তুমি অনেক ভয় পাবা। তো আমি বলতে চাচ্ছি না যে বলতে। তো উনি আমাকে, তারপরেও আমি ওনাকে প্যারাপ্যারি করতে উনি আমাকে ঘটনাটা বলে। তো বলে যে তুমি দেখবা যে এখানে আমার অফিসের যে জানলাটা ছিল, একদম জানলা থেকে যাত্রাবাড়ি যে ফ্লাওয়ারটা আছে, ফ্লাওয়ারটা সেম টু সেম ফ্লাওয়ার দেখা যায়, একদম এইভাবে জানলা দিয়ে ফ্লাওয়ারটা দেখা যায়। তো ওই ফ্লাওয়ারটা দেখা যাওয়ার কারণে উনি বলতো যে তুমি একদম খেয়াল করবা ফ্লাওয়ারে। তো আমি একদিন খেয়াল করি যে ওইখান থেকে আমি দেখতেছি যে একটা মেয়ে ওই জানলায়, আপনারা হয়তো জানেন যে যাত্রা ফ্লাওয়ারে মানে যে ব্রিজ যে আসার সময় যে মানে সিঙ্গেল দাও আছে, যে এদিক যায়, এই রাস্তাটা এদিক গেছে, এই রাস্তাটা আপনারা যদি ফ্লাওয়ার উপরে উঠে থাকেন। তো আমি দেখতেছিলাম যে ওই জায়গায় একটা মেয়ে বসে আছে, বসে বসে আমার অফিসের দিকে সেম তাকায় আছে। তো আমি ওইটা নিয়ে অনেক মানে করি নাই, কিন্তু আমি ভাবছিলাম যে এত রাত্রে মেয়ে। তারপর ওই মেয়েটা, তারপর দেখলাম যে ও মানে একটা রশিনে ওইখান থেকে ঝুলে যায়। তুমি মানে ওই মেয়েটা আমাকে এটা আপনি আপনার নিজের চোখে দেখেন, তারপরে কি হলো? তারপর আমি একদিন মানে খেয়াল করতেছি যে ওই মেয়েটা ওইখান থেকে ঝুলে। তারপর 4-5 দিন পর আমি দেখেছি একদম সেম আমার অফিসে মানে হালকা হয়তো 2-3 হাত ডিস্টেন্স দূরে একটা মানে বাসার জানলা আছে, দেখেছি ওই মেয়েটা ওইখানে ফাঁসিতে চলতো। তো আমি ওইটা দেখে আর করতে পারিনি। তারপর আমি অফিস থেকে দৌড় দিয়ে চলে যাই আমার রুমটা ছিল অফিসের বাহিরেই।
তো আমি দৌড় দিয়ে চলে যাই, তারপর আমি আমার মালিককে বলি ঘটনাটা। মালিক বলে যে এখন কি করবা, একটু ফেস করে থাকো। তারপর আমি ওইখানে ছিলাম না, তারপর আমি এখান থেকে মানে যেভাবে হোক পলায় চলে আসছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পরে আমরা যেটা করব সেটা হচ্ছে তার আগে কিছু যেটা করব সেটা হচ্ছে যে আমাদের একটা স্টোরি আমরা একবার ফুল কমপ্লিট করতে পারিনি আজকে, যেহেতু গেস্ট কম এবং আমাদের স্টোরিও বলতে গেলে আজকে শেষ হয়ে গেছে। তো আমরা সেই ইমেইলটা আমরা আজকে প্লে করতে চাই। তো এই ইমেইলে অনেকের এই ইমেইলটা শোনার আগ্রহ ছিল, অনেকের নাই, সেটা আমি মেনে নিচ্ছি। যাদের নাই তারা ক্ষমা করবেন, এবং যাদের আছে তারা শেষটা শুনতে চেয়েছিলেন যে ইমেইলের শেষে কি আছে। আশা করছি যে শেষটা যারা শুনতে চেয়েছিলেন, আমি বেশ কিছু ইমেইল পেয়েছিলাম বলেই সেই আচ্ছা, শোনেননি তারা তো শুনতে পাবেন। আর যারা শুনতে চান না তাদেরকে বলবো যে আমার খুব ভালো লেগেছে ঘটনাটি, আপনার ওপরে বাকিটা চলুন শুনে আসছি তাদেরকে। FM, the night comes alive. আসসালামু আলাইকুম রাসেল ভাই। আশা করি আপনি ভালো আছেন। আমার যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে যাচ্ছি, সেখানে আমার অনেক এক্সপিরিয়েন্স বলেন ওর আমি অনেক কিছু করেছি। ইট ওয়াজ ভেরি রিলেটেড উইথ দ্য এক্সপিরিয়েন্স আই ফেস। এটা আমার লাইফের অনেক বড় একটা ঘটনা, যেটার মধ্যে অনেক ইনফরমেশন আছে যেটা আমি চাচ্ছি না অনেক মানুষ অনেকেই জানেন যারা আমাকে খুব কাছের থেকে জানে না। সো এটার জন্য আমি আমার আইডেন্টিটিটা হাইড করলাম। I'm very sorry for that. Well, এবার আমি আমার স্টোরিতে মুভ অন করি। It was 2005. আমরা মালিবাগে মুভ করি, আর সেটা মার্চে। শীত চলে যাচ্ছে, গরম চলে আসছে, এরকম একটা সময়। আমাদের ফ্যামিলি মেম্বার খুব ছিল না, জাস্ট আমি, আমার মা আর আমার বাবা, এই তিনজনই ফ্যামিলি মেম্বার। তো আমরা যে বাসাটাতে মুভ করি, ওই বাসাটা হচ্ছে একটা গ্রাউন্ড ফ্লোর একটা বাসা। গ্রাউন্ড ফ্লোর বাসা হওয়াতেও বাসাটা ভেরি ওয়েল ভেন্টিলেটেড ছিল, এন্ড লাইটিং এর ব্যবস্থা অনেক ভালো ছিল। নেভার শোড যে ইট কুড বি আ হন্টেড হাউস। সো আমরা বাসাটাতে মুভ করি, লোকেশনটা তুই ডিসক্রাইব করি, বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট লোকেশনটা জানা, কারণ এটা কিছুটা রিলেটিভ বা এক্সপিরিয়েন্স। সো বাসার লোকেশনটা ছিল কমপ্লিটলি এজ অফ দ্য মালিবাগ ডিটি রোড অ্যান্ড মালিবাগ মাঝি রোড। বাসাটা ছিল নিগুন দুইটা রোডের মাঝখানে। সো এখান থেকে হচ্ছে এমন একটা বাউন্ডারি, যে বাউন্ডারি দিয়ে অন্য কোনো ওয়ে নাই বের হওয়ার। সো কমপ্লিট একটা কর্নারে একটা এজে এরকম একটা জায়গাতে ছিল। বাসাটার পাশে একটা গ্রাউন্ড ফ্লোর বাসা ছিল, এন্ড আরেকটা সাইডে ছিল একটা হিউজ গার্মেন্টস। তো ওইখান থেকে যাওয়া আসা করার একটাই ওয়ে ছিল ওই বাসা থেকে বের হওয়ার, আর ওই ওয়েটা ছিল হচ্ছে মালিবাগ শাহী মসজিদের ওইখান থেকে বের হওয়ার যে জায়গাটা সেটাই। তো এবার আমি আমাদের বাসাটার সাইডটা একটু ডিসক্রাইব করি। বাসাটা ছিল দুটা ইউনিটের, আর আরেকটা ইউনিট ছিল বাড়িওয়ালাতে। বাড়িওয়ালাদের এন্ট্রান্স ছিল ডিফারেন্ট সাইডে, আই মিন একটা সাইড দিয়ে যেতে হয়, বাট আমাদের ব্যাক সাইডটাতে ছিল হচ্ছে ভাড়াটিয়াদের জন্য। সেটা হচ্ছে বাড়িওয়ালাদের মেইন গেটটা ক্রস করে, এন্ট্রান্সটা ক্রস করে, দেন আমাদের একদম চিপা গলি দিয়ে শেষ মাথায় যে ভাড়াটিয়াদের যাওয়া আসার ওয়েতে ছিল। তো এরকম একটা বাসা ছিল, দুটো ইউনিটের বাসা, খুবই চিমচাম বাসা, কোনো সমস্যা নাই, খুবই নাইস এন্ড ভেরি ভেরি ওয়ার্ম বাসাটা। তো আমাদের যে পাশে নেইবার ছিল তাদের একটা নাম আমি না বলি। তো তারাও ছিল খুবই স্মল একটা ফ্যামিলি, জাস্ট ভাই বোন মা বাবা এই কয়জন। আমরা অনেক হ্যাপি ছিলাম বাসাটাতে। সো হোয়াট হ্যাপেন, আমরা বাসাটাতে মুভ করার জাস্ট 1 উইকের মধ্যে ঘটনা শুরু হয়। তো ঘটনাটা শুরু হয় আমাকে দিয়ে। আমি রাত্রিবেলা এরকম বসে গান শুনছিলাম আফটার মাই স্টাডি। আমি গান শুনছি, হঠাৎ করে আমি
জানলা দিয়ে আমাদের জানলার গ্লাসটা একটু বর্ণনা দিই। ওই কিছু গ্লাস আছে যে গ্লাসটা জাস্ট অনলি ব্লার করা থাকে, ট্রাজেডি গ্লাস, ওটা কমপ্লিটলি ব্লার করা থাকে। জাস্ট ওইখান থেকে কেউ মানুষ অথবা কেউ কোনো কিছু যদি ছায়া থাকে, ইউ ক্যান কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড যে এটা একটা মানুষের ছায়া, এটা একটা গাছের ছায়া, বাট ইউ জাস্ট ক্যান নট সি। আর লাইট ওখান থেকে ভালোই আসে, তো লাইট সোর্সের আলো থেকে লাইট আসছে। আমি গোটা গান শুনছি, হঠাৎ করে আমি আমার জানলার সামনে একটা গলি ছিল ছোট, ওই গলির মধ্যে একটা ঝপঝপ করে শব্দ শুনলাম, যে কি জানি একটা ঝপঝপ করে যাচ্ছে। তো আমি তাকানোর পরে নোটিস করলাম যে একটা, মনে হচ্ছে একটা হিউজ সাইজের হিউম্যান ফিগার, উপরের সাইডটা, মাথার উপরের সাইডটা কমপ্লিটলি খেজুর গাছ বলেন আর নারিকেল ছোট গাছ বলেন, এরকম নারিকেল গাছের মতো পাতার মতো, খেজুর গাছের পাতার মতো এরকম ছড়ানো। এটা আমাকে একটা ওয়ের্ড লাগে, এই জিনিসটা ফার্স্ট সাথে সাথে সাউন্ড হয়েছিল ঝপঝপ। ঠিক সেই মুহূর্তে আমার কম্পিউটারের যে প্লাগটা ছিল সেটা স্পার্ক করা শুরু করে, স্পার্ক করতে করতে ওটা পাস করে না আমার কম্পিউটার প্লাগটা ব্লাস্ট হয়ে আমার কম্পিউটারটা বন্ধ হয়ে যায়। তো আমি জিনিসটা দিয়ে খুব অবাক হয়ে গেলাম যে এটা কেন হলো। দ্যাট টাইম আমি আদার্স অনেক লিসনার্স এর মতো যেগুলোতে কখনো বিশ্বাসও করতাম না, এই হন্টেড জিনিস আমার বিশ্বাস ছিল না, বিলিভ করতাম না, দেখার অনেক ইচ্ছা ছিল। সো আমি এটা একবার ওর জন্য চিন্তা করিনি যে এটা কোনো হন্টেড কিছু হতে পারে, আমি এটা জাস্ট কমপ্লিটলি চিন্তা করিনি এটা কোনো চোর হতে পারে, বিকজ এখানে চোর ডাকাত অনেক যাওয়া আসা করে। তো এটাই আমি ধরে নিই ফরমেশনের করি। আর আমি আমার মাকে পরের দিন সকালবেলা জানাই যে there is something happen, কালকে রাতে এরকম একটা কে জানি এরকম হাঁটাহাঁটি করছে আমাদের বাসার জানালার সামনে দিয়ে। আমার মম চাই যে মেবি এটা চোর হবে, বিকজ উই জাস্ট কেম, আর ওরা তো দেখতে চাচ্ছে যে আমাদের কাছে কিছু আছে নাকি। নেক্সট টাইম তুমি তোমার রুম লক করবা না, বিকজ মালিবাগ অনেক চোরের জায়গা। অ্যাজ শি সাইড, আমি রুম লক করতাম না, আমি আমার রুমের দরজা খুলে ধোঁয়া করতাম। বাট every morning she used to come back in my room, আর আমাকে একটা জিনিস নিয়ে সে চিল্লাচিল্লি করতো, আই মিন আমার মম। আর আমাকে বলতো তোমার রুমের দরজা লক করে কেন খুলবো তুমি। Then আমি এই জিনিসটা কখনোই আনতে পারিনি আমার মাথায়, দেখে আমি যে রুমের তো দরজা লক করি নাই, দরজা লক হয়ে যায় কিভাবে। সো সামটাইমস আই থট, আমি আমাকে নিজেকে রেশনালাইজ করি, আমাকে রিজন দিতে থাকি লজিক্যালি যে মেবি আমি রুমের মধ্যে ওয়াশরুমে গিয়েছি, আমার জাস্ট এটা মনে নেই, তার জন্য আমি রুমটা লক করে ঘুমিয়ে পড়ছি। এভাবে করে বেশ কিছুদিন যায়। এর মধ্যে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে আমাদের নেইবারের মেয়েদের সাথে। তখন মেয়েটা ক্লাস 5 এ পড়তো। সো ওর মা বাইরে ছিল, যখন ছিল ওর বাবা ছিল না বাসায়, ভাই ওর চলে গেছে কোচিং এ। তো ও হঠাৎ করে দেখে স্কুল থেকে আসছে ওদের ঘরে একটা বিশাল বড় বিড়াল, উইচ ইজ যেটা কোনো রেগুলার ক্যাটের সাইজে হয় না, তো বিশাল বড় একটা বিড়াল আসছে ওর দিকে, মেয়াল করে চিৎকার করে গড়গড় করে তাকাচ্ছে। ও এতখানি ভয় পায় যে কোনো মতে চাবি টাবি দিয়ে বাসা খুলে বাসার লক টক না করে দিয়ে ও দৌড় দিয়ে চলে যায় বাসা থেকে বের হয়ে। ইভেন তো আমাদেরকেও ও কখনো নক করে নেই তাদের। ও চলে যায় একটা ওষুধের ফার্মাসির কাছে যায়, ওখানে ফার্মাসিতে একটা আঙ্কেল ছিল, তাকে বলে তার মার সাথে কথা বলতে চায়। তখন মোবাইল এত ইজি ছিল না, ও ওইখানে ফোন থেকে কল করে ওর মাকে ফোন করে বলে যে আমি ভয় পেয়েছি, তুমি বাসায় আসো। ওর মাম অফিস থেকে ছুটি নিয়ে চলে আসার পরে দেখে ওর প্রচন্ড জ্বর, ওর প্রচন্ড শরীর খারাপ। দেন ওরা একটা হুজুরের কাছে যায়, হুজুর পরে ঝাড়ফুঁক করে, দেন শি ওয়াজ ফাইন। বাট এখন নতুন কাহিনী শুরু হলো। এভরি নাইট আমরা ছাদের উপরে ডিটেক্ট করতাম সামবডি ইজ ওয়াকিং, এখানে খুব শক্ত টাইপের সুতা পরে হাঁটাহাঁটি করতেছে। এন্ড এটা আমরা দুইটা ফ্যামিলি শুনতাম, আমি আমার মাও শুনতাম, এমনকি ওদের পুরো হোল ফ্যামিলি শুনতো এই জিনিসটা যে এরকম হাঁটাহাঁটি করে। বাট সবচেয়ে উইয়ার্ড থিং সেটা হচ্ছে আমাদের বাবারা কোনো কিছু নোটিস করতে পারতো না, খালি আমরা বাচ্চারা আর মারাই খালি নোটিস করতাম যে এই জিনিসগুলো হচ্ছে। দেন আমরা এই জিনিসটা শেয়ার করি তাদের সাথে, এরকম কি আপনারা কি শব্দ পান যে ছাদে কেউ হাঁটে? তখন বলি হ্যাঁ আমরা শব্দ পাই যে ছাদে কেউ হাঁটে। তো আমার মা আর আন্টি মনে করে যে মেবি এটাতে কোনো মালিবাগের ছেলেরা আসে, এসে ছাদের মধ্যে মেবি ড্রাগস নেয়, এটার জন্য এরকম হাঁটাহাঁটি করে এই ফ্যামিলি হতো।
জার্মান থেকে যে সময় জিজ্ঞেস করে তখন বলে না ছাদে তো কোনো মানুষ আসে না। তখন আমাদের মা আর আমার ওই আন্টির মধ্যে খটকা লাগে, তাহলে মানে ছাদের মধ্যে মানুষ আসে না, হাঁটাহাঁটি করে কে? আমরা তো শব্দ পাই। আর দারোয়ান এই জিনিসটা কমপ্লিটলি বলে দেয় যে দেখেন যেটাই হোক আপনারা কিন্তু ছাদে কখনো যাবেন না, আমরা ছাদ কখনো খুলি না, আমরা ছাদে কাউকে অ্যালাউ করি না। গেল সেই ঘটনা। এই ঘটনা যেতে না যেতে 1 month যায় না, ওই বাসাতে এত ওঠার পরে আমাদের বাসার সামনে মার্ডার হয়। আমি ছিলাম না মার্ডার স্পটে, আমি সেদিন ছিলাম আমার নানার বাসায়। আমার মা বাসায় ঢুকে ঢোকার আগে যখন আসে বাসার কাছে তখন দেখে মার্ডার হওয়ার লাশটা পড়ে আছে আর এখানে কতগুলো পুলিশ। পরে আমাদের আন্টি দরজা খুলে, নেইবার আন্টি আর দারোয়ান দরজা খুলতেছিল না, নেইবার আন্টি দরজা খুলে আমাকে ঘরে নিয়েছে। নিয়ে যাওয়ার পরে জানা যায় যে এখানে একটা মার্ডার হয়েছে। তারপর থেকে আম্মু আর আন্টু বাসা খুঁজতে থাকে যে না এই বাসা আর থাকা যাবে না, এখানে মার্ডার হয়েছে। এই বাসা they never thought of any haunted thing. ওরা চিন্তা করে এখানে মার্ডার হয়েছে, এখানে আরো অকারেন্স করতে পারে, আমাদের বাচ্চা মেয়ে আছে, এদের সাথে কিছু একটা ঘটলে সমস্যা, এটার জন্য ওরা বাসা খুঁজে শুরু করে। Then একটা বাসার সাথে ওদের কথা হয়, আমার মা আর আন্টির কথা হয়। ওরা আমার মা আর আন্টি দুজন দুটা ফ্ল্যাট নিয়ে বের বাসাতে। আর বাসাটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে, 2 months এর মধ্যে কনস্ট্রাকশনের কাজ শেষ হয়ে যাবে। দেন আমরা অলরেডি অ্যাডভান্স পে করে দিয়ে আসছে যে আমরা 2 মাস পরে এই বাসায় উঠে যাবো। সো আমরা এই বাসাতে ডিসাইড করি যে আমরা only 2 months এর জন্য আসি। 2 months এর জন্য আসি, এটা ডিসাইড করতে না করতে হোয়াট হ্যাপেন, 2 months যাওয়ার মধ্যে শুরু হয় বিভিন্ন ধরনের ছোটখাটো অত্যাচার। ভূতের লাইক মিডল অফ দ্য নাইট কে এসে জানি 2টা করে কলিং বেল দিতে, 2টা করে বিল দিয়ে চলে যায়, বিল দিয়ে চলে যায়, এরকম যন্ত্রণা শুরু হয়। তারপর আমি একদিন হঠাৎ ড্রিমে দেখি যে আমাকে একটা মেয়ে এসে বলছে যে তুমি এখান থেকে চলে যাও। তো আমি বলছি যে কেন যাবো, কোথায় যাবো, তুমি কি? Then she was saying যে আমি এখানেই থাকি। Then I was asking তুমি এখানেই থাকো, এখানে তো আমি থাকি। Then she was saying যে তোমার যে বেড, এই বেডটার নিচে আমার কবর। I was so freaking scared. আমার বেডের নিচে মেট্রোর কবর মানে then she said যে এটা একটা অনেক বড় বাগান ছিল, আম বাগান ছিল, আমাকে এখানে মেরে দাফন করে দিয়ে চলে গেছে, তোমার বেডের নিচে আমার কবর, ওরা তোমাদেরকে যেতে দেবে না, ওরা তোমাদেরকে মেরে ফেলবে, তোমরা এখান থেকে চলে যাও। Then I was asking ওরা কি, ওরা কি? Then she just screamed and she just vanished. আমি ঘুমে থেকে উঠেছে, it was so weird for me. Then আমি আমার মার সাথে যে ব্যাপারটা শেয়ার করি যে মা আমি এরকম একটা স্বপ্ন দেখেছি। তো আমার মা এই স্বপ্নটা দেখার পরে তখন বলে যে যদি এই বাসার কবর থাকে তাহলে এই বাসার আসলে সমস্যা আছে, যখন স্বপ্ন এই ধরনের দেখেছো তাহলে তুমি রুমটা চেঞ্জ করে চলো, তুমি আমার আর তোমার বাবার রুমে শিফট হও, আর তোমার বাবা একই সময় তোমার ঘরে, তুমি রাতের বেলা ওই ঘরে আর থাকবা না। তো এখানে আমি একটা জিনিস স্কিপ করে গিয়েছি। সো এই জিনিসটা দেখার আগে আমি আরেকদিন একটা স্বপ্ন দেখেছিলাম যে এটা বিফোর ফজর, আমি ঘুমিয়েছিলাম। তো হঠাৎ করে আমি দেখি যে আমার যে রুম, তখন আমার রুম চেঞ্জ হয়নি, এটা স্কিপ করে দিয়েছি, সেই ঘটনাটা বলছি যে আমার রুমের দরজাটা হঠাৎ করে নড়ছে, অনেক জোরে জোরে শব্দ হচ্ছে, জিনিসটা নড়ছে, বাড়ি খাচ্ছে। দেন আমার দরজাটা খুলে গেল, খুলে যাওয়ার ফিগার, আর এটা হোয়াইট একটা ফিগার, মানে মনে হচ্ছে একটা হোয়াইট কালারের কাপড় পরে আছে, এটা চোখ না করে কিছু দেখতে পাচ্ছি না। জিনিসটা আমার কমপ্লিটলি বেডের উপর দিয়ে জাস্ট ফ্লোট করে ভেসে ভেসে চলে যাচ্ছে। And ওই জিনিসটা মুভ করলো, সাথে সাথে আমার দরজাটা বন্ধ হয়ে গেল। এরকম একটা জিনিস দেখি। Then I woke up and I thought like it was a dream. Then when I saw that next dream, মেয়েটার ড্রিমটা দেখার পরে I figure out like মেবি কিছু একটা আমার দরজাটা এভরি নাইট বন্ধ করে দিয়ে চলে যায়। আর সকালবেলা আমার মা ডিসকভার করে যে আমি রুম লক করে ঘুমায় আছি। তো এটার জন্য স্পেশালি আমরা রুমটা চেঞ্জ করেছি। এর মধ্যে আমি আরো কিছু ইনফরমেশন দিব। তো ইনফরমেশন হচ্ছে এরকম, আমি একটা সিডি কিনি, আমি দ্যাট টাইম আমি ডিফারেন্ট একটা মিউজিক শুনতাম। তো আমি অ্যাকচুয়ালি জানতাম না হোয়াট ইজ গসিপ রক। তো আমি যে এরকম মজুদ মার্কেট একটা দোকানে অ্যাস্টরি গথিক রক এরকম কোনো ব্যান্ডের সিডি আছে আপনাদের,
দেন ওরা আমাকে একটা সিডি দেয়, সিডিটার নাম ছিল শ্যাডো অফ ডুম, সরি বয় ব্যান্ডটার নাম ছিল, সিডিটার নামও ছিল শ্যাডো অফ ডুম। তো শ্যাডো অফ ডুমের আমি সিডিটা নেই, নেওয়ার পরে মানে আমি যে সময় এটা নিয়ে আসছিলাম তখনই জানি আমি আমি যে কেমন জানি একটা মানে বাটারফ্লাই স্টমাকে এরকম কিছু একটা ফিল করছিলাম। তো নিয়ে আসছি, নিয়ে আসার পর আমি মানে যে সাথে কেয়ার করিনি, আমি মিউজিক ছাড়ি, মিউজিকটা শুনতে থাকি। তো তখন আমি শুনতেছিলাম স্পিকারে। তো স্পিকারে যখন আমি মিউজিকটা শুনতেছিলাম then আমি খুব ডিফারেন্ট ফিল করতেছিলাম। আই ওয়াজ ফিলিং নশিয়া এন্ড আমার মনে হচ্ছিল স্টমাক মধ্যে বাটারফ্লাই আছে, ইটস লাইক খুবই ডিসকাস্টিং একটা ফিল। তো আমি ওইখান থেকে বন্ধ করে ভালো মতো ফোন করে দিই। ওরা কিছু জিনিস বলছে যে আল্লাহ আর শয়তানের বিষয় একটা কথা বলছে। তো ওরা তো শয়তান বলে না, ওরা বলে শয়তান। তো এই জিনিসটা শোনার পরে দেন আমি সাথে সাথে মিউজিক বন্ধ করি, মিউজিক বন্ধ করে আই স্টার্ট রিডিং দ্য লিরিক্স। কমপ্লিটলি সেটার ওদিকে পুরা ডার্ক এনার্জি নিয়ে প্লে করা হচ্ছে। আমি ইন্টারেস্ট নিয়ে করি ব্যাপারে। I'm really sorry to say, অনেক লিসেনার্স অনেকেই এইসব ডার্ক এনার্জি নিয়ে খেলতে খুব পছন্দ করে, ওরা অনেক ইন্টারেস্ট ফিল করে। আই ওয়াজ ওয়ান অফ দেম। আমি খুব ইন্টারেস্ট ফিল করি যে এখানে কি হয়, মানে মিউজিকটা ছাড়লে কি হয়, কি হতে পারে। আমি যতবারই মিউজিকটা শুনছি ততবারই আমি খুব মানে ডিফারেন্ট মানে জিনিসটা আমি কমফোর্টেবল ফিল করছিলাম না আমার শারীরিক ভাবে। আমি মিউজিক বন্ধ করে দিই, আমি অফিস ফিল করি, আবার অন করি, আবার অলরেডি হচ্ছিলাম না, স্টিল করতেছিলাম না। এখন এভাবে শোনার পরে আমি আমার মাকে যে বলি, তখন আমার আম্মু বলছে তুমি এটা কি করবে। আমি বলছি হোয়াট ডু মিন। আম্মু বলছে যে এই জিনিস তুমি এখনই ফেরত দিয়ে। দেন ইট ওয়াজ ভেরি লেট। তারপরে আমার মা বলে ওকে আজকে রাত হয়ে গেছে, আজকে আর ফেরত দেওয়া যাবে না, বলে একটা কাজ করি কালকে মরুতে আমরা যাবো, যে ফেরত দিয়ে বই টিকিটা, তুমি আর এটা স্লিপ করবো না। তারপর থেকে শুরু হয় ভয়ানক অত্যাচার আমাদের উপর। আমি বলবো না যে এটা কি সিডির জন্যই হচ্ছে নাকি বাসার জন্য হচ্ছে নাকি মার্ডার অফ দ্যাট পিপল ওদের জন্য হচ্ছে, মানে কিসের জন্য হচ্ছে এটা স্টার্ট আমি এটা জানি না, বাট এটা ট্রুথ। ওই মিউজিকটা প্লে করার পরের থেকে স্টার্ট হয় আমাদের উপর এক্সট্রিম অত্যাচার। এর মধ্যে 2 মাস কেটে গেছে, আমরা নতুন বাসায় উঠবো, বাট হোয়াট হ্যাপেন আমাদেরকে ওরা ভাড়া দিয়ে ফেলছে, কিন্তু আমাদের যে ফ্ল্যাটটা ছিল সেখানে হচ্ছে আরেকজন মহিলা আরো এক্সেস ভাড়া দিয়ে তুমি ওই ফ্ল্যাটে, ফ্ল্যাটের জন্য ওরা বলছে যে আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটা দিব না, আপনাদের আরো কয়েকদিন ওয়েট করতে হবে, দেন আমরা আপনাদেরকে অন ফ্ল্যাট দিব। দেন আমার মা তো ম্যাড হয়, আম্মু বাসা খুঁজে ফোন করে অন্য জায়গায়। আর এদিকে হচ্ছে আমার বাবার বিজনেস এভরিথিং তখন ডাউনে যেতে শুরু করে, আর আমার বাবার মেজাজ সবকিছু আপ হওয়া শুরু করে। আমার বাবা তখন অনেক রুড নিয়ে তারপর বেশি করতো আমাদের সাথে, সারাদিন ঝগড়া করতো, সারাদিন ছেড়াছড়ি করতো। It was very frustrating in that time যে মানুষ সারাদিন কিভাবে ঝগড়া করে। তো এভাবে যাচ্ছে সময়, এর মধ্যে আমি খুবই ডিপ্রেশন ফিল করি আমার বাবার এসব ঝগড়াঝাটি ছিলের জন্য। দেন আই ট্রাই টু কমিট সুসাইড। সো জিনিসটা অনেক উইয়ার্ড। আমার বাবা আমাকে ধোকা দেয় 3 দিন আগে, 3 দিনের মধ্যে আমার বাবা আমাকে সরি বলে সবকিছু ঠিক। 3 দিন পরে যে আমি ওই আর 3 দিন আগে কথার জন্য আমি সুসাইড করবো। এই জিনিসটা লাইক আমাকে কেউ বলছে যে তোমার সুসাইড করা উচিত, তোমার বাবা তোমার সাথে এখন বিহেভ করে, দ্যাটস হোয়াট আই ফিল। কিন্তু মানে এটা কোনো লজিক্যাল কোনো অ্যান্সার আমি কখনোই খুঁজে পাইনি। তো আই ওয়াজ জাস্ট ফিলিং লাইক আমার সুসাইড করা উচিত। দেন আই টেক লটস অফ মেডিসিনস। আমার মা আমাকে মেডিসিনস নেওয়া পায়, তারপর আমাকে জিজ্ঞেস করে তুমি কি মেডিসিনস গুলো নিয়েছো সেশন গুলোর মধ্যে বলি দুপুরে জার্নাল ছিলাম তখন আমাকে নিয়ে অনেক ভয়ানক অবস্থায় যায় আমার মার। দেন আফটার আ উইক I was okay. Then আমার মা আমাকে জিজ্ঞেস করে তুমি সুসাইড কেন কমিট করার ট্রাই করছো। Then I said আমার বাবা বকা দিছে আমাকে। আমার মা বললে তোমার বাবা 3 দিন আগে বকা দিছে, তোমাকে সরি বলছে, তুমি 3 দিন পরে সুসাইড করার এত মিলা কেন। I have no answer. I just said I feel to do that. এখন তো আমার মা কমপ্লিটলি ভয় পেয়ে গিয়েছেন, সে পাগলের মতো বাসা খুঁজতেছে, এদিকে ভূতের অত্যাচার। Then what happened?
আমাদের বাসার আশেপাশে থেকে আন্টি চলে গিয়েছে। আমরা কমপ্লিটলি এই জায়গাটাতে অনলি আমি, আমার মা আর আমার বাবা, আর কেউ নেই। এভরি নাইট এরকম দুটো করে বিল দেয় 1 ঘন্টা 2 ঘন্টা পর পর। এদিকে আমার মার হেলথ ইস্যু দেখা যায়, আমি নিজেও সিক ফিল করতে থাকি, আমার বাবাও অনেক এগ্রেসিভ বিহেভিয়ার শুরু করে। সবকিছু মিলে ইট ওয়াজ ভেরি 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 স্কেরি টাইম। সো হোয়াট হ্যাপেন, আমার মা আহ, একটা টাইমে বিরক্ত হয়ে যায়, আমাদের কারণটি জিজ্ঞেস করে যে আজকে আপনাকে বলতেই হবে এখানে কি কে পার্টি করে কে ডুবে দেয়, আপনাকে বলতেই হবে। আর শি ওয়াজ ভেরি ম্যাড। তখন আমাদের দারোয়ান বলে উপরে একজন লোক হাঁটে। আমি একদিন দেখতে গেছিলাম, আমাদের দারোয়ান 5 ওয়াক্ত নামাজ পড়তো, বয়স্ক ছিল সে বাসার দারোয়ানকে। সে উপরে একজন লোক হাঁটাহাঁটি করে, আমি একদিন দেখতে গেছিলাম, আমাকে বলছে এদিকে আর আসবি না, তুই নামাজ পড়িস, তুই নামাজ পড়, তুই নিচে থাক, উপরে যেন কেউ না আসে আর তোকে যেন কখনো উপরে না দেখি। আফটার my mom heard this, my mom was very scared. আমার মা তো তখন আরো ভয় বাসা খুঁজতে থাকে যে এটা আমরা কোথায় চলে আসি। ফানিয়েস্ট থিং, আমরা যতগুলো বাসা খুঁজি, আমরা যাই, আমাদের পুরো ফ্যামিলি সহ ডাকি, ইন্টারভিউ নেয়, তারপরে সবকিছু ঠিক, আমরা অ্যাডভান্স দিতে যাবো, দ্যাট মোমেন্টে বলে না আপনাদেরকে বাসা ভাড়া দেওয়া যাবে না, আমরা চাচ্ছি না আপনাদেরকে বাসা ভাড়া দিতে। এমন কোনো রিজনও বলে না, এমন কোনো অ্যান্সারও দেয় না যে কি কারণ, আমাদের কি প্রবলেম, মানে কোনো কারণে আমাদেরকে জাস্ট বাসা দেবে না। দ্যাটস দ্য থিং। সো একদিন আমি আমার মা ধরে শুয়ে থাকি বেডের মধ্যে, আমি আর আমার মা দুজন একসাথে নোটিস করি একটা ফিগার আমাদের, মানে আমার মার জানলা দিয়ে বারান্দাটা দেখা যায়। তো বারান্দার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দিয়ে জানলাটা খোলা ছিল। সেদিন আমরা দেখতেছি যে একটা শ্যাডো জাস্ট মনে হলো কি ওয়ালের মধ্যে পাস করে চলে গেল, উইচ ইজ মাথার মধ্যে ঘুমটা দেওয়া। সো আপনি রাসেল ভাই যদি চিন্তা করে দেখেন ওর গথদের সম্পর্কে জানেন, তাহলে আপনারা জানবেন যে গথরা সাধারণত একটা ড্রেস পরে, ওটা হচ্ছে ওদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কমপ্লিটলি এরকম কভার করা থাকে। আর ওরা এরকম মানে ওদের ঘুমটা দেওয়া আর পুরা শরীর কভার করা, এরকম একটা আলখিল্লা টাইপের একটা জামা পরা থাকে। আর এভাবে করে ওরা বিভিন্ন সরঞ্জামের উপস্থাপনা এসব করে। So that figure seems like completely a person who could be a god in the first second. So we both are very scared. I asked my mom, তুমি কি দেখতে পাচ্ছ জিনিসটা? And she said, তুমিও দেখছো জিনিসটা? আমি বলছি হ্যাঁ। Then we both jump off the bed and আমরা লাইট অন করি। And then it was completely vanished. Okay, then কাহিনী গেল। সেকেন্ড আরেকটা রাতের কাহিনী, আমি আর আমার মা দুজন, আমার মা কাউচে, আমি বেডে শুয়েছি। হঠাৎ করে দুজনই আমরা কথা বলতেছি, জানলার দিকে তাকায় কথা বলছি যে হ্যাঁ তুমি দেখছো আজকে কত পূর্ণিমার কত চাঁদের আলো আসতেছে জানলা দিয়ে, হ্যাঁ অনেক সুন্দর চাঁদের আলো। We were talking about পূর্ণিমা। Funniest thing, একটা মানে কাপড় দিয়ে যদি একটা ফাঁকা অথবা একটা ফুটা ওর একটা জানলাকে একটা কালো কাপড় দিয়ে যদি কভার করে দেওয়া যায়, সেটা যখন আস্তে আস্তে করে কাপড়টি টেনে 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 পুরোটা কভার করা যায়, হঠাৎ করে আমাদের পুরো রুমটা মনে হচ্ছে কি জানলা দিয়ে যে আলোটা আসছে এটা পাতলা একটা ওর একটা কাপড় দিয়ে ভাবে করে আস্তে আস্তে করে পুরো একটা কিছু দেখা যায় না। আমার মা চিৎকার করে বলছে জাস্ট তুমি লাইটটা অন করো। আমি লাইটটা অন করি তো বিকজ আমার বেডের পাশে ছিল লাইটের সুইচটা, আমি লাইটটা অন করি, এভরিথিং ওয়াজ ভেরি নর্মাল। সো এরকম জিনিসগুলো ঘুরতে থাকে। দেন আমার মা মানে ঘুমা করে আরেকদিনের ঘটনা, আমার মা কাউসে ঘুমাতে থাকে। তো আমার মা ফিল করে যে কাউসের মধ্যে আমার মা মশারি ঘুমাতো, ফিল করে যে কেউ একজন ওর আমার বাবা মশারির সামনে থেকে তার মুখের কাছে এসে ঝোঁকে আমার মাকে কি জানি ফিস ফিস করে বলছে। আমি কিন্তু জাগলা দেখে আমি, সে লাফ দিয়ে ওদের চিৎকার করে বলেছে তোমার বাবা আসছে কেন ঘরের মধ্যে, কি বলে আমাকে। আমি আমার মাকে বলি আমার বাবা তো ঘরে আসেনি। আমার মা বলে তোমার বাবা ঘরে আসলে এর মাত্র মশারির সামনে দিয়ে ঝুঁকে আমাকে কি জানি বলছে। আমি মশারির সামনে যাতে মুখ প্রকাশটাও আমি দেখছি। আমি লাইট জ্বালে বলি যে আম্মু আমি এখানে চলে আসি,
বাবা যদি আসতো তাহলে আমি বাবাকে দেখতে পারতাম, বিকজ বাইরের টিউবলাইট তো জ্বালানো। বাবা ঢুকেই নেই ঘরের মধ্যে, তুমি কি বললো যে বাবা চলে আসছে মশারির উপর দিয়ে? Then আমার মা বলে, আমি চাই এত শুবো না, কত দিন তোমার সাথে ঘুমাবো। আমি বেশি হ্যাঁ তুমি চলে আসো আমার সাথে ঘুমো। তারপর থেকে আমার মা আর আমি দুজন আমরা একই বেডে শুতে থাকি। সো হোয়াট ওয়াজ দ্য থিং, আমরা টিউবলাইট জ্বালা রাখতাম কেন? এখন এই কথাটাতে আসি, আমরা যে সময় ডিম লাইট জ্বালা রাখতাম, ডিম লাইট আনার সাথে সাথে ডিম লাইট ভাসতে যেত। ডিম লাইট এই বাসাতে টিকতো না, কিছুতেই ডিম লাইট টিকে না। দেন আমরা ডিম লাইটের পর ডিম লাইট চেক করি, সবকিছু ঠিক আছে, কিন্তু ডিম লাইট থাকে না। তারপরে আমরা 20 পাওয়ারের যে বাল্ব গুলা সেগুলো ট্রাই করি, সেগুলো টিকতো না। 100 পাওয়ারের বাল্ব লাগা রাখতাম যে সময়, তখন দেখতাম হ্যাঁ ইটস ফাইন, এটা চলতেছে, বাট এটাতে ইলেকট্রিসিটি বিল অনেক এক্সেস আসবে, যার জন্য আমরা বাধ্য হয়ে টিউবলাইট জ্বালাই। সো এখানে একটা ইনফরমেশন দিতে চাচ্ছি যে যদি আপনারা কেউ জানেন যে আপনাদের বাসায় ভূত অথবা কোনো প্যারানরমাল অ্যাক্টিভিটিস চলতেছে, কাইন্ডলি আপনারা ডিম লাইট ও অন্ধকারে ঘুমাবেন না প্লিজ। সবসময় এমন একটা আলো জ্বালায় রাখবেন যেটা মোর দেন 20 ওয়াট হবে, ঠিক আছে? সেটাতে আমার যতদূর মনে হয় যে এই প্যারানরমাল ওয়ার্ল্ডটা 20 ওয়াট পর্যন্ত আলোকে ইজিলি ফিল করতে পারে, এর থেকে বেশি করে ওরা ইজিলি ফিল করতে পারে না। Another thing, এবার আসি বাসার কিছু কথায়। যদি বোঝেন আপনারা কোনো বাসায় আছেন যেখানে প্যারানরমাল অ্যাক্টিভিটিস ঘটতেছে, তাহলে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ট্রাই করবেন সেই বাসাটা ছেড়ে দিতে, বিকজ আপনারা ওইখানে সারা জীবনের জন্য স্টাক হয়ে যেতে পারেন, আর অনেক বড় ধরনের একটা কিছু ঘটে যেতে পারে। এখন আমি কিছু এক্সপিরিয়েন্স করি, তো অনেকের মনে হতে পারে আমি, আমার মা, আমার বাবা, আমরা সবাই পাগল, ঠিক আছে? এটা আমি একটা নর্মাল এক্সপ্লেনেশন দিই, একটা আমার দাদুর এক্সপিরিয়েন্সের থ্রুতে। তো আমার দাদু তখন কিন্তু সে খুবই মানে মডার্ন, সে কোনো জিন ভূত এসব কোনো কিছুতে সে বিলিভ করে না। সো হোয়াট হ্যাপেন, আমার দাদু আসার পরে সে আমাদের বাসায় থাকে, সে থাকতে চায়, আর বলে আমি দেখবো এখানে কি ভূত আছে, মানে she was just making joke and fun of us. তো আমার দাদু আসার পরে আমার দাদুকে আমি বলছি যে দাদু তুমি কিন্তু জানলার সামনে মাথা দিয়ে ঘুমাবা না, কারণ তুমি যদি জানলার সামনে মাথা দিয়ে ঘুমাও তাহলে কিন্তু সমস্যা হয়, আমরা খুব বাজে বাজে স্বপ্ন দেখি, আমরা ঘুমাতে পারি না, তো তুমি জানলার সামনে মাথা দিয়ে ঘুমায়। তো আমার দাদু জানলার সামনে মাথা দিয়ে শোয়। শেষ আমার দাদু একবার আয়াতুল কুরসি পড়ে, একবার সূরা ইখলাস পড়ে, আর একবার সূরা ফাতিহা পড়ে। পরে ফু দিবে নাকি এরকম একটা সময় সে ফিগার আউট যে আমার দাদুকে বোবা ধরছে। আমার মা যখন ওযু করতে যায় নামাজ পড়বে, আমি ওয়াশরুমে, আমার বাবা বলছে মতো গুঙ্গা দেখেছে, খুব ভয়ানক হতো। আমার মা উজু করে শেষ করে আর উজুর মিডলে ফেলে রেখেছে, দৌড় দিয়ে চলে আসে। সেটা হচ্ছে আমার দাদুরই অবস্থা। আমার মা দেশে খুবই ভয় পায়, ভয় পেয়ে আমার বাবাকে যে ধার দেয় যে আমার বাবা কে নিয়ে আসো, তারপরে স্ট্রোক করলো নাকি এটা কোনো মানে স্ট্রোক করছে না কি করছে সেটা আমার মা বুঝেনি। আর যদি নিয়ে যেতে হয় হসপিটালে, আমার বাবাকে ঢাক দিয়ে নিয়ে এসেছে। সাথে সাথে আমার দাদু আমার মানে সে জাস্ট লাইক ঘুমের থেকে উঠে গেছে, মানে এটা আমার মা মনে হয়েছে যে আমার দাদু চোখ খুলছে। আমার দাদু সে জাস্ট স্টার্ট ক্রাইং, আমার দাদু অনেক কান্না শুরু করে দেয়। কান্না শুরু করার সময় সে একটা কথা বলে, এই বাসাটা ছাড়ো, এটা ভালো না। ফার্স্ট কথাটা বলি, সেকেন্ড কথাটা বলে, তুমি যে দৌড়াদৌড়ি করতেছো, আমার মাকে বলে তুমি যে দৌড়াদৌড়ি করতেছো আমি তো এটা দেখতেছিলাম, তুমি আমাকে ধাক্কা দাও নেই। আমার মা আমার দাদু বলে কি আমার চোখ খোলা ছিল, আমি তোমাকে দেখতেছিলাম তুমি দৌড়াদৌড়ি করতেছো। আমার মা বলে আপনার চোখ আমি কমপ্লিটলি বন্ধ দেখছি আম্মা। সো যে আমরা সবাই পাগল হচ্ছে ঠিক, তাহলে আমার দাদুটা অ্যাকচুয়ালি পাগল না, কারণ সে আমাদের সাথে থাকতো না, সে অন্য একটা জায়গা থেকে আসছে, বাট শি জাস্ট গট অ্যান এক্সপিরিয়েন্স। তারপরে আমরা বাসা চেঞ্জ করার জন্য পাগল হয়ে যাই, আমাদের বাসা চেঞ্জ করতে হবে। এন্ড দেন আমি আরেকটা ইনফরমেশন দিব যে যদি আপনারা কেউ ফর সাম রিজন যে প্যারানরমাল একটা বাসার মধ্যে আপনি স্টাক হয়ে গেছেন, প্লিজ আপনি কোথায় বাসা দেখতে যাচ্ছেন, কোথায় বাসা দেখছেন, এই জিনিসগুলা
ওর ওই বাসার ব্যাপারে কেউ সাথে কোনো ফোনে কথা বলবেন না, কিছুই না। ওই আপনি যে বাসাটা হন্টেড বাসাটাতে আছেন সেটার থেকে অনেক দূরে যাবেন, দূরে যে অন্য একটা এরিয়াতে যে আপনি এই বাসা দেখে এসে এগুলো ডিসাইড করে আসবেন। And আপনার নিজের বাসা থেকে আপনি হলে যে বাসা ভাড়া আগে ওখান থেকে দিয়ে তারপরে আপনি বাসা থেকে জিনিসপত্র নিয়ে একবারে বের হয়ে যাবেন। একবার মুখ দিয়ে বের করবেন না যে আপনি কোথায় যাচ্ছেন, বাসা ঠিক হয়েছে কি হয়েছে না হয়েছে। And which one we did, আমরা এভাবে বাসা চেঞ্জ করি আমাদের। And বাসা চেঞ্জ করার পর থেকে আমাদের আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, আমরা আর কোনো শ্রমিকের কোনো কিছু দেখি নাই। So it was my experience. And এখানে আরেকটা অ্যাডভাইস দিব, সো আপনারা ট্রাই করবেন কোনো ডার্ক মেটাল এই টাইপের মিউজিক গুলো অ্যাভয়েড করছে। অনেক সময় ফেসবুকে অনেক লিঙ্ক আসে যেগুলা জার্সল ইংলিশ থাকে, ট্রাই করবেন সেই জিনিসগুলো আপনারা অ্যাভয়েড করতে। কিছুগুলো থাকে ফেক, কিছুগুলো কিন্তু রিয়েল থাকে। আর এরা যদি একবার আপনার লাইফে ঢুকে যায় তাহলে এটা খুব খারাপ একটা পরিণতিতে দেখা যায়, যে খুব খারাপ একটা সিচুয়েশন ক্রিয়েট করে ফেলে। এক্সপিরিয়েন্স গুলো ভালো লাগে রাসেল ভাই, তাহলে প্লে করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই। Root FM. Yes, the night comes live with আমি শুনছেন সবসময় রেডিও ফুর্তি এফএম। আমি রাস্তার আছি সাথে। একটু আগে ভয় লাগছিল একটা জিনিসে, যে আমি যে কথাগুলো আপনাদের সাথে বলি ম্যাক্সিমাম সময় সেই কথাগুলো আপনারা মিস করেন কিনা সামহাও। আমি বলছিলাম যে হ্যাঁ আমি জানি যে অডিও ক্লিপের আগে প্লে করা হয়েছে, সেটা বলেই প্লে করেছিলাম। এই অডিও ক্লিপের শেষ পর্যন্ত সেদিন প্লে করা হয়েছিল না, এবং আজকে যেহেতু গেস্ট কম ছিল সুতরাং সেই অডিও ক্লিপটি আবার আপনাদের সাথে শেয়ার করি আমরা। সো দ্যাট ওয়াজ দ্য স্টোরি, এবং আশা করছি যে আপনাদের আমি দুই ধরনেরই পেয়েছি। অনেকে কথা বলেছেন, অনেকে বলেছেন ভালো। তো যাই হোক, আমি কিছু মেসেজ পড়ি আপনাদের, যে কমেন্ট পড়ি। রাজ বাবু আমাদের লিখেছেন, আমাদের সাথে লিখেছেন মোহাম্মদ শরীফ, এবং তিনি বলেছেন যে এক অডিও ক্লিপ কয়বার প্লে করবেন। আমি পুরোটা প্লে করি। এর আগের বার যে অংশটা থেকে বাদ পড়েছিল সেই অংশটার জন্য মেইল এসেছিল বলে আপনার কথা অনুযায়ী, মানে আপনাদের কথা অনুযায়ী কিন্তু প্লে করেছি, এরকম না যে আমার কোনো ইচ্ছা। সাদিয়া নওরিন আমাদের সাথে আছেন, এবং রেডিও ফুর্তির ভূত আসন তিনি শোনেন যেগুলো সেটা তিনি জানিয়েছেন। তৈয়বা তাবাসসুম ধামরাই থেকে আমাদের সঙ্গে আছেন, হসপিটালের স্টোরি শুনতে চান। ওকে, তো হসপিটালের স্টোরি যদি প্লিজ কারো থেকে থাকে তাহলে ডেফিনেটলি তারা শেয়ার করবেন, এবং প্লিজ আমি অনুরোধ করছি যদি আপনি জেনে থাকেন কোনো হসপিটালের স্টোরি তাহলে শেয়ার করুন। আর সেটা শেয়ার করতে হলে যেটা করতে হবে, ভূত@radiofurti.fm এই অ্যাড্রেসে গিয়ে আপনার শেয়ার করতে হবে আপনার স্টোরিটা এবং আপনার এক্সপিরিয়েন্সটা। আর যদি আপনি স্টুডিওতে আসতে চান তাহলে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার যে ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। অলি আহমেদ আমাদের সঙ্গে আছেন, অ্যাপ দিয়ে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি পলাশ এবং